শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। আরও একটি নতুন দিন শুরু হলো এবং আজকের এই দিনটি সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক, এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। আজ একটি বিশেষ রাঙা সকাল। এই রাঙা সকালটি বিশেষ কেন সেটা আমরা জানাচ্ছি, তবে তার আগে জানাতে চাই আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল, আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য শুভ সকাল। শুভ সকাল রুম্মান, তোমাকে তো বেশ খুশি খুশি লাগছে। লাগতেই হবে, আজকে একটি বিশেষ দিন এবং আজকের এই রাঙা সকালের বিশেষ পর্বে আমরা একজন বিশেষ মানুষকে আমন্ত্রণ জানিয়েছি। আর এমনিতেও আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ আমাদের হয় না যে আমাদের স্কয়ার পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসাং এর চৌধুরী স্যার সবসময় বলতেন হ্যাপি ওয়ার্কার ইজ এ গুড ওয়ার্কার। একদমই তাই। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার কিন্তু আরও একটি কথা বলতেন, ইফ ইউ ডোন্ট ওয়েস্ট টাইম ইউ উইল বি সাকসেসফুল। তো কথা না বাড়িয়ে আজকের এই বিশেষ রাঙা সকালে আমাদের সঙ্গে কে আছেন তা জানিয়ে দাও। অবশ্যই প্রিয় দর্শক, আজ 25 সেপ্টেম্বর 2025। একজন দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, বাংলাদেশে ব্যবসার নীতি, নৈতিকতা এবং উদ্ভাবনের প্রতীক স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসাং এর চৌধুরীর জন্মশতবার্ষিকী। 21 পদকে ভূষিত এই কীর্তিমান 2012 সালে 5 জানুয়ারি 85 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন। তবে আমরা তো জানি চলে যাওয়া মানে প্রস্থান নয়, তিনি আছেন। শ্রদ্ধেয় স্যামসাং এর চৌধুরী আমাদের মাঝে বিরাজ করেন সব সময়। স্কয়ার পরিবারের প্রতিটি সদস্যের হৃদ মাঝারে তিনি থাকেন প্রতিটি মুহূর্ত। আজ রাঙা সকালে পুরো আয়োজন জুড়ে আমরা স্মরণ করব একজন বাবাকে, যে বাবা একজন প্রকৃত মানুষ ছিলেন, আদর্শ ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। আজকের এই বিশেষ দিনে আমরা রাঙা সকালে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক শ্রদ্ধেয় তপন চৌধুরীকে, যিনি শুধু স্যামসাং এর চৌধুরীর সন্তানই নন, তার উত্তরাধিকার। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ। আমাদের তো খুবই ভালো লাগছে আপনার মতো একজন বিশেষ জন আমাদের মাঝে আজকে এসেছেন এবং আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের শ্রদ্ধেয় স্যামসাং এর চৌধুরী স্যারের জন্মশতবার্ষিকী পালন করছি এবং সারা দেশ কিন্তু উন্মুখ হয়ে আছে আজকে এই দিনটিকে নিয়ে। আজকে কি কি আয়োজন থাকছে? আজকে আমাদের একটা বিশেষ আয়োজন রয়েছে। আজকে সন্ধ্যায় রমনা ক্যাথিড্রালে আমরা তারকে স্মরণ করে একটা বিশেষ অনুষ্ঠান আমরা করবো, যেখানে তার সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন তাদের বেশ কিছু মানুষ যেমন বা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, কিছু আমন্ত্রিত অতিথি তারা উপস্থিত থাকবেন। আসলে তার জন্মটাই এমন, সেটা আমরা সারা জীবন ভরে উপলক্ষ বানাবো, কারণ আমাদের দেশের অর্থনীতিতে এবং বিভিন্ন ক্ষেত্রে তিনি এত বড় ভূমিকা রেখেছেন। আমাদের প্রত্যেকটি প্রজন্ম তাকে স্মরণ করে যাব, সেটা শুধু 25 সেপ্টেম্বর নন কিংবা 5 জানুয়ারি নয়, আমরা আসলে সারা বছর জুড়ে সবসময় তাকে উদযাপন করব। আমি শুনেছি জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ট্রাস্ট গঠন করা হয়েছে এবং বিশেষ কিছু হচ্ছে, এটি নিয়ে একটু যদি বলেন। এটি আমরা পরিবারগত হিসাবে, মানে আমরা 4 ভাই বোন, আমরা 3 ভাই এবং আমাদের একমাত্র এক বোন, আমরা নিজের থেকে আমাদের অর্থে আমরা একটি স্যামসাং অনিতা ফাউন্ডেশন যেটি আমরা তৈরি করেছি, সেই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা একটা হসপিটাল, একটি মেডিকেল কলেজ, একটি নার্সিং কলেজ এবং এই সঙ্গে একটি ওল্ড হোম বৃদ্ধাশ্রম আমরা তৈরি করতে চাই। এটার একটু বিশেষত্ব আছে, যে এটা নিশ্চয়ই তোমাদের জানা আছে যে আমরা বাংলাদেশের প্রাইভেট সেক্টরে অন্যতম একটা হসপিটাল আমরা পরিচালনা করছি। তো সেটি যে ধরনের ডিজাইন করা হসপিটাল এবং এটি মানে শুধু বাংলাদেশের নয়, কিন্তু আমরা বলবো যে এত অঞ্চলের মধ্যে সাধারণত একটা প্রপার হসপিটাল যেভাবে ডিজাইন হয়ে থাকে ঠিক সেই ধরনের ডিজাইন। এবং এইখানে উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্তর মানুষজনই সাধারণত যেতে পারে, সেখানে গরিব মানুষের বা নিম্ন মধ্যবিত্ত মানুষের এখানে যাওয়াটার কারণ সেখানকার যে খরচ সেগুলো কাভার করতে গিয়ে, তো দ্য ডিফারেন্সটা হচ্ছে ওই জায়গাতে যে অনেক জায়গায় যেমন
অনেক মার্বেল ফ্লোর, জি দি হয়তো ওয়েটিং এরিয়াতে এয়ার কন্ডিশন, এইগুলো দি ফুল হসপিটাল ইজ এয়ার কন্ডিশন। অনেক জায়গাতে এগুলো না হলেও চলে, জি প্রপার যদি সেখানে চিকিৎসা চিকিৎসাটা বড় অবশ্যই সেটি সব থেকে বেশি বড় প্রয়োজনীয়। জি তো ঠিক সেই ডিজাইনেই এই হসপিটালটা করা হবে এবং আমাদের এইটির ব্যয়ভার কিছু কমানোর জন্যে শুধুমাত্র ওইটি নয়, কিন্তু এর থেকে একটা বড় অংশ আমাদের এই ট্রাস্টের থেকে এই হসপিটালের পেছনে খরচ হবে খরচ হবে। পরিচালনার সময়, শুধুমাত্র কনস্ট্রাকশনের সময় না, কিন্তু ভবিষ্যতে পরিচালনার জন্য যে একটা বড় সাপোর্ট সেখানে আমাদের পরিবার থেকে যাবে, আমাদের ভাই বোনদের যে ট্রাস্টের থেকে। এর ফলে খরচের রোগীদের খরচের অনেকটা কমবে। এবং এটা আরও একটা জিনিস তৈরি করা হচ্ছে যে যে ধরনের বর্তমানেও আমরা একটা নার্সিং কলেজ তৈরি করছি, মানে চালাচ্ছি, এবং এটি খুবই জনপ্রিয় এই জন্যই যে শুধুমাত্র যে আমাদের হসপিটালে নাই, কিন্তু বিভিন্ন সরকারি এবং বেসরকারি হসপিটালেও কিন্তু আমাদের এই নার্সদের খুবই ডিমান্ড। স্যার এটা কোথায় হচ্ছে নার্সিং? এই যে মেডিকেল কলেজে নার্সিং কলেজ তো আমাদের রয়েছে ধানমন্ডিতে, একটা ধানমন্ডিতে, আচ্ছা। বর্তমানে আছে, এবং এইটি খুবই জনপ্রিয় জন্য যে কারণ প্রতিটা ব্যাচ শুরু হওয়ার আগের থেকেই তাদের চাকরি একদম নিশ্চিত। বাহ, তো ঠিক একই অবস্থায় আমার ঠিক সেই একই ডিজাইন মানে অনুকরণে আমরা এই হসপিটালটাও আমাদের হসপিটালের সঙ্গে নার্সিং কলেজ, মেডিকেল কলেজ, এবং এটির একটি উদ্দেশ্য থাকবে যে যে সমস্ত স্টুডেন্ট এখান থেকে বের হবে তার একটা বিশেষ আদর্শ নিয়ে যেন বের হয়, জি যে চিকিৎসার সঙ্গে সঙ্গে যেন মানুষের জন্য কথাটাও আমাদের এই দেশের মানুষের কথা আমাদেরকে বিশেষভাবে চিন্তা করতে হয়, যে যাদের প্রপার অ্যাক্সেস নেই এই ধরনের চিকিৎসা পাওয়ার, তাদের জন্য আমাদের এই চিন্তাটা। অসাধারণ, শুনতে কি ভালো লাগে তাই না লাবণ্য? একদমই তাই। আমি মুগ্ধ হয়েই কথাগুলো শুনছিলাম, সত্যি ভালো লাগছিল। এবং আজকে একটি বিশেষ দিন, এবং বিশেষ দিনে আমরা স্যারকে পেয়েছি, সেটা ভীষণ ভালো লাগার, এবং আমরা ভীষণ এক্সাইটেড আসলে। কিন্তু আজকের এই সময়টায় অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু তারপরও অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটু জানাতে চাই, একটু স্মরণ করিয়ে দিতে চাই। দর্শক, আজ আমাদের অতিথি তপন চৌধুরী বাংলাদেশের অন্যতম প্রভাবশালী শিল্পোদ্যোক্তা এবং স্কয়ার গ্রুপের নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব। তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস, হাসপাতাল সহ বহুমুখী খাতে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে একই সাথে বিদ্যুৎ এবং জ্বালানি, ক্রীড়া এবং যুব, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়িক সংগঠনে তিনি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ট্রাস্টের ট্রাস্টি হিসেবে কাজ করছেন। এছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, সিডিবিএল সহ একাধিক প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সাথেও যুক্ত আছেন। কর প্রদানের ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিগত করদাতা হিসেবে স্বীকৃত। তার নেতৃত্ব এবং প্রজ্ঞা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। চলুন তার কাছে আবারও ফিরে। বাহ, চমৎকার। আসলে স্বপ্ন একজন দেখেছিলেন এবং সেই স্বপ্নকে আপনারা সবাই বয়ে নিয়ে যাচ্ছেন। হয় না যে একজন বাবা মা সবসময় তো আসলে বেঁচে থাকে না, কিন্তু তাদের স্বপ্নগুলো যখন তাদের সন্তানরা বাঁচিয়ে রাখে, এর থেকে বড় কিছু বোধহয় আর হতে পারে না। আপনি কি মনে করেন? অবশ্যই সত্য কথা। আসলে আমরা তো এমন একটা পরিবার থেকে এসেছি যেখানে মানে আমার গ্র্যান্ডফাদার, দাদু, উনি একজন ডক্টর ছিলেন। জি বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তখন তো আমাদের জন্ম হয়নি, তো তারপরে এসে যখন উনি একটা প্রথমে পোস্ট অফিসে কিন্তু ওইটা চাকরি ওনার পছন্দ হয়নি, ওটা ছেড়ে দিয়ে তারপরে উনি নিজে, যেহেতু আমার গ্র্যান্ডফাদার দাদা উনি নিজে একজন ডক্টর ছিলেন, সুতরাং ওনার প্রচুর ওষুধ, তো ওনার একটা দোকানও ছিল, সেই দোকানটা দোকান চালাতে চালাতেই তখন ওনার মনে হলো যে কেন আমরা নিজেরা ওষুধ তৈরি করতে পারি না। আচ্ছা। তো
তার থেকেই উনি ওনার 2 ডক্টর বন্ধু এবং আরেকজন ব্যবসায়ী, তাকে নিয়ে 4 জন মিলে ওনারা এই ব্যবসাটা শুরু করেন। সেজন্য স্কয়ার। সেই জন্য স্কয়ার, বাহ। মানে হ্যাঁ, জি, 4টেই যেন একদম একই সাথে, একই সঙ্গে থাকে, একই সমভাবে। স্যার, দাদা সম্পর্কে একটু শুনে, ইয়াকুব হোসেন চৌধুরী, যিনি ডাক্তার বাবু নামে পরিচিত ছিলেন বোধহয় গ্রামে, জি। এবং তিনি সবসময় যে ফিস নিতেন সেটিও না, যখন যে যা দিত সেটা নিতেন, কিংবা কেউ যদি সামর্থ্যবান না হতো তখন কেউ যদি, আমি শুনেছি যে লাউ দিলেও কিংবা যে কোনো কিছু কিংবা না দিলেও ক্ষতি নেই, তার সম্পর্কে একটু শুনে। আর ছোটবেলাতে তো আমাদের যখন আমরা ওই গ্রাম থেকে শহরে চলে আসি, জি, তো মানে যখন ছিলাম তখন তো খুবই ছোট, ওটা অত বেশি মনে নেই, মনে কিন্তু নেই। যোগের পরে যখন ছুটি হতো আমাদের সবসময় মানে আমরা তাকিয়ে থাকতাম যে কবে ছুটি হবে আর কবে দাদার বাড়িতে যাব, কারণ ওইখানকার পুরো পরিবেশটাই আলাদা ছিল। অনেক বড় বাড়ি এবং আশেপাশে যারা, ঠিক সেই সময়টা যে অন্যরকম পরিবেশ, মানে কোনো পরিবারের মধ্যে কে কোথায় কে কী করছেন না করছেন, মানে দাদার একজন কম্পাউন্ডার ছিলেন, আমরা ওনাকে ডাকতাম ঝালু দাদু বলে, আচ্ছা, ঝালু দাদা। তো ওনারা পাশেই আমাদের বাড়ির সঙ্গেই লাগানো, তো ওখানে দাদার কম্পাউন্ডার ছিলেন উনি। তো অনেক সময় দুপুরবেলা আমাদের খোঁজে খোঁজে দেখা গেলো ওই চালা দাদার বাড়িতে বসেই আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে। তো মা খোঁজাখুঁজি করছেন, মানে এত সুন্দর পরিবেশটা। তো ওনাদের ছেলে মেয়েদের সঙ্গে আমরা খেলাধুলা করতাম, করতাম, অনেক মজার ছিল আর কি। তো এইগুলো এখনকার সময় দেখায়। তারপরেও আরও একটা বড় জিনিস যে এটা আমাদের নিজের চোখেই আমরা দেখেছি যে কেউ কারো বাড়িতে কোনো গেস্ট আসলে বা মেহমান আসলে কাউকে কিছু জিজ্ঞেস করতো না, পাশের বাড়ি থেকে এসে একটা জিনিস লাগিয়ে নিয়ে গেছে, একটা মুরগি লাগবে নিয়ে চলে গেছে, হ্যাঁ ওখানে গাছের থেকে একটা ফল দরকার আছে, একটা লাউ দরকার আছে, কেউ অন্য কোনো সবজি দরকার আছে, নিয়ে চলে গেছে। এটা কিন্তু কাউকে জিজ্ঞেসও করতে হতো না, মানে সম্পর্কটা এত গভীর ছিল। আজকে বিশেষ দিনে আপনাকে পেয়েছি, মানে আমরা এখনো মোহের মধ্যে আছে যে আসলে আপনাকে পেয়েছি, কারণ আপনাদের জীবনে এত গল্প সব শুনে আসলে পুরো ঘন্টা জুড়ে শেষ হবে না। একটু সেই সময়ের কথা বলছিলেন, আমরা একটা স্বপ্নের আবেশে হারিয়ে যাচ্ছিলাম আসলে। তখনকার সবার মধ্যে এত মিল ছিল, সব কিছুর মধ্যে এত ভালোবাসা ছিল, এবং আপনার একান্নবর্তী পরিবারেই থাকতেন, এবং আমি শুনেছি যে সে সময় অনেক পরে হয়তো জানতেন যে সে আপনাদের পরিবারের সদস্য না, কিংবা একই ধর্মের না, কি বলেন না, সেই সময়গুলোর কথা একটু শুনি। এরকম অনেকই আছে, যেমন আমাদের বাড়িতেই একজন থাকতেন, আমাদের ওনার নাম ছিল দেবেন কাকা। তো আমরা জানতাম আমাদের বাড়িতে, পরে বড় হয়ে উনি উনি মিস্ত্রির কাজ করতেন। তো পরে এবং ওনার ছেলে ছিল রুবেন দাদা, আমরা একসঙ্গে খেলাধুলা করতাম, কিন্তু উনি যে কে তা জানতাম না। তো পরে শুনলাম যে উনি অন্য কোন গ্রামের থেকে করতে গেছিলেন, ওনার কোনো থাকার জায়গা ছিল না। তো দাদার বাড়ি অনেক বড় জায়গা বলে ওখানে ছোট একটা ঘর তুলে বলে তুমি এখানেই থাকো, কাজ টাজ করে তোমার নিজের। তো উনি মিস্ত্রির কাজ করতে নামে ঘুরে ঘুরে করতো, এবং আমরা অনেক সময় ওনার বাড়িতে গিয়ে খেয়েছি। ছেলেমেয়ে ওনার যে ছেলেমেয়েরা তারাও আমাদের সঙ্গে খেলতো। তো কখনো এই প্রশ্ন আমাদের মনেও আসেনি বা জিজ্ঞেসও করেনি। একবার জন্য কি আমার মনে আছে, বোধহয় আমাদের সঙ্গে মানে গোলমাল হয়েছে খেলার সময়। তো আমার মনে আছে যে বলেছিলাম যে ওই রবীন্দ্র বলছিলাম তোমরা তো আমাদের বাড়িতে থাকো। তো এই কথাটা মায়ের কানে কিভাবে মানে পৌঁছে যায়। এবং মা কিন্তু ভীষণ রাগ করেছিলেন। আমার মনে আছে মা ওই পাখির পাখা, যে হাত পাখা থাকে, সেই হাত পাখার ডানটি দিয়ে আমাকে মেরেছিলেন, বলছে তোর এই কথা তোকে কে বললো, এইরকম একটা খারাপ কথা তুই কি করে তোর মুখ দিয়ে বের হলো। তো মানে এই ধরনের অনুশাসন, যে এগুলো আমাদের কখনো মনেও হয় নাই, বা কখনো বাবা মারাও আমাদেরকে শেখায় মানে বলেনি, যে আমরা জানতামও না, এটা অনেক বড় হয়ে জেনেছি। ওনার কেউ আমাদের কেউ কোনো আত্মীয় না, কিছুই না, জাস্ট দাদা থাকতে দিয়েছেন এখানে বাইরে।
বাহ। এই গল্প। স্যার এমনি যেই সময় আপনারা বেড়ে উঠেছেন একেবারে যৌথ পরিবারে, যে বলছিলেন সবাই একসাথে থাকছেন, সেই সময়টা এবং আজকের এই সময়টায় এখন হয়তো আমরা জানতেই পারি না আমাদের পাশে প্রতিবেশী কে আছেন, একটা ভাঙা পরিবার বলতে পারি বা একটা সমাজ বলতে পারি। পার্থক্যটা তো নিজেও বুঝতে পারছেন, কি মনে হয় আসলে এই নিজেই দেখেছেন এই সেই জায়গাটা থেকে যদি একটা অভিজ্ঞতা বা এই বিষয়ে যদি জানতে চাই। না, আমাদের আসলে এখন তো আমরা একটা পরিবর্তিত সমাজে বাস করি, অনেক সমস্যা আমাদের আছে। তখন তো যৌথ পরিবারটা এটা খুবই মানে খুব সাধারণ বিষয় ছিল। যেমন আমরা কখনো নিজের ঘরে ঘুমাতে পারিনি, সবসময় আত্মীয়স্বজন আসছে, ওই নিজের বেডরুম ছেড়ে দিয়ে ওই ফ্লোরে বিছানা করে, তো ছেলেরা একদিকে, মেয়েরা আর একদিকে, এরকম। তো এগুলো খুব স্বাভাবিক ব্যাপার ছিল। তো অনেক বড় হয়ে বুঝতে পেরেছি যে মানে বেশ স্কুলে বড় ক্লাসে উঠে বুঝতে পেরেছি যে এটা স্বাভাবিক ব্যাপার, শুধু আমাদের পরিবার না, এটা সব ধরনের পরিবারেই ছিল। তো এখন এবং তখন সবাই মিলেমিশে থাকাটাই এটার মধ্যেই আনন্দ। তো এখন হয়তো সেই একান্নবর্তী পরিবার খুঁজে পাওয়া খুব মানে মুশকিল, বা যৌথ পরিবারের কথা বলছি যে মুশকিল। কিন্তু এগুলোর মধ্যে অনেক আসলে আমরা শিখতাম, মানে শুধুমাত্র নিজের কথা না ভেবেও অন্যের কথাও যে ভাবতে হয় এবং সবাইকে যে নিয়ে মিলেমিশে থাকতে হয়, এগুলো কিন্তু অনেক অনেক বড় শিক্ষা। এবং একটা ছোট খাবারও সবার মধ্যে আসলে ভাগাভাগি করে খাওয়া হতো। তাই তবে সবাই হয়তো এখন অনেকেই বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আপনারা ভাই বোনেরা কিন্তু বাবা মার সেই স্বপ্নগুলো আজও লালন করে যাচ্ছেন এবং আজও আপনারা একসাথে থাকেন এবং সবকিছু মিলে এত সুন্দর একটা বন্ডিং আপনাদের ভেতরে দেখা যায়, সেটা কিন্তু অনেক রেয়ার। এবং সেটির কারণ হয়তো হতে পারে যে আপনার মায়ের কথা বলছিলেন, আপনি কিছুটা অন্যকে অসম্মান করায় মা যেমন আপনাকে মেরেছিল, আবার এমনও আপনাদের শিক্ষা দিয়েছিল যে প্রাচুর্যের মধ্যে থেকে আসলে মনুষ্যত্ব হারালে হবে না, আসলে বড়দের সম্মান করতে হবে। হ্যাঁ, এগুলো আসলে মায়েদের ভূমিকা তো প্রত্যেক পরিবারেই। যেমন আমি ছোটবেলার কথা বলতে গেলে মনে হয় যে আমাদের কখনোই সবকিছু আমাদের মায়ের মাধ্যমে, জি, মানে বাবাকে সরাসরি ওনাকে অ্যাপ্রোচ আমরা কোনো জিনিসই করতে পারতাম। শুধু তাই না, বড় হয়ে গিয়েও, এমনকি বিয়ের পরেও, ছেলেপেলেদের জন্ম হওয়ার পরেও যদি কখনো বিদেশে জয়েন করেছে, তখন তো বিদেশে পড়াশোনা শেষ করে এসেও মানে কোনো অ্যাপ্রোচ করতে হতো। হয়তো বাচ্চাদের যখন স্কুলের ছুটি হতো, বছরে তো দুইবার, একবার এই সামার হলিডেতে আর একবার উইন্টারের সময়, তো একটু বাচ্চাদের নিয়ে বিদেশে যাবো, তো ওই মার থ্রু দিয়ে অ্যাপ্রোচ করতে হতো। এবং সবসময় আমরা ওকে এনজয় করেছি, খুব খুব মজা, মানে মাকে। তবে মা আমাদের জীবনে মানে বাবার সঙ্গে অনেক, সব থেকে বড় ভূমিকা মায়ের ছিল এখানে। মা সবসময়, এবং মানে বাবা মায়ের মধ্যে যে সম্পর্কটা, এত রেসপেক্ট ফর ইচ আদার, দুইজনের জন্য যে দুইজনের প্রতি যে ভালোবাসা এবং সম্পর্ক, এটা কিন্তু একটা দারুণ বিষয় ছিল। এটা মানে সাংঘাতিক ছায়া সঙ্গী একদম বলতে পারি। শুধু ছায়ার সঙ্গেই না, মানে আমার মনে আছে একবার আমি খাওয়ার টেবিলে একটু গলার স্বর উঁচু হয়ে গেছিল, যে মাকে কি একটা যেন কথা বলতে, কি কথা মনে নেই। তো তখন বাবা আমাকে এমন একটা ধমক বলছে, হাউ ডেয়ার ইউ টক টু ইওর মাদার লাইক দিস। মানে মায়ের সঙ্গে এত গলা উঁচু করে কথা বলার মানে সাহস কি করে যে হয়, মানে এরকম। তো এই রেসপেক্টটা সবসময় দেখেছি যে দুইজনের মধ্যে যে সম্মান, যে ভালোবাসা, এইটা একটা অবশ্যই একটা। এবং তারা যেখানেই ছিল সন্তানদের কথা ভেবেছে, এবং আপনাদের কথা তো ভেবেছেন, দেশের সব সন্তানদের কথা ভেবেছেন। এবং আমি শুনেছি যে বাবা মাসে 4-5 দিন হয়তো পাবনাতে আসতেন, বাকি সময়টা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, পরিশ্রম করতেন। এবং তার বাবা বলেছিলেন যে ব্যবসার হাল ধরতে, কিন্তু তিনি নিজে কিছু করতে চেয়েছিলেন। এবং মাই বোধহয় আপনাদেরকে পড়াশোনা করিয়েছিলেন, এবং মায়ের হাতের লেখা ছিল মুক্তোর মতো। একটু শুনি। মা আমাদের জীবনে অনেক বেশি ভূমিকা মায়ের। মায়ের হাতে, মা যদিও স্কুলে থাকতে মায়ের বিয়ে হয়ে যায়, মাত্র 15 বছর বয়স, স্কুল শেষ করে, বাবার তখন 22 বছর বয়সে। কিন্তু মায়ের হাতের লেখা এত সত্যিকারের মুক্তোর মধ্যে বোধ হয়, তাই একেবারে এত ঝকঝকে পরিষ্কার,
বোধ মানে বাংলা ইংরেজি দুটোই খুবই সুন্দর মায়ের হাতের লেখা ছিল। বাহ। তো প্রতিটা জিনিস এবং মায়ের ভূমিকা আমাদের জীবনে মানে সাংঘাতিক। এবং আরেকটা জিনিস যে ডিসিপ্লিনটা বলে, জি যেটা শুরু থেকে আমরা ছোটবেলার থেকেই দেখেছি যে বাবা যেখানেই যেতেন মাকে সঙ্গে সঙ্গে যেত, এবং পরে যখন অনেক বয়স হয়ে যাওয়ার পরে তখন মা মাঝে কমপ্লেন করতেন যে আমি তো এখন আর শরীর আমার টান না, কিন্তু তোর বাবাকে, বাবা বিদেশে মানে ট্রাভেল করতে খুব পছন্দ করতেন এবং সব জায়গাতেই আচ্ছা মাকে নিয়ে যেতেন। মা বলতো যে আমি এখন আমার শরীর কোনকে তোর বাবাকে নিতে হবে। বাবা না, আমাকে তোমাকে আমি যেখানে তোমাকে যেতেই হবে। তো এরকম একটা মানে দারুণ সুন্দর রকম সম্পর্ক, চমৎকার সুন্দর সম্পর্ক সম্পর্ক ছিল। ছিল। জি। যেটা আপনারা সবসময় সবসময় ডিসিপ্লিনের মধ্যেও চলাফেরা করতেন এবং বাবার একটি কঠোর নিয়ম ছিল নো প্রেয়ার নো ব্রেকফাস্ট। তো এই গল্পটা একটু শুনতে চাই স্যারের কাছে। না, এটা সবসময়, এটা একদম জীবনের মানে ছোটবেলা থেকে দেখেছি এবং শেষ পর্যন্ত বোথ অফ দেম মানে খুবই ডিসিপ্লিন, মাও এবং সবসময় দুজনে খুবই ধর্মভীরু ছিলেন। আচ্ছা এবং দিনটা শুরুই হতো প্রেয়ারের মধ্যে দিয়ে এবং দিনের শেষও হতো, এবং দুজন একদম শেষ দিন পর্যন্ত একসঙ্গে ঘুমোতে যাওয়ার আগে দিন শুরু করতেন এবং আমাদেরকে প্রেয়ারে বসতে হতো বাবা মায়ের সঙ্গে। আর সন্ধ্যাবেলাটা মানে রাতের বেলাটা সবসময় হতো না, কিন্তু দিনের বেলা মানে সকালের সময়টা তো অবশ্যই। স্যারের কি এমন হয়েছে যে কোনো একদিন প্রেয়ার করতে ভুলে গেছেন বা করা হয়নি আর ব্রেকফাস্টও পাননি? না, ব্রেকফাস্ট পাইনি, লুকিয়ে পেয়ে গেছি। আচ্ছা। হয়তো ওইরকম ভাবে পাইনি তা না, কিন্তু উনি খুব রাগ করতেন যে তোমাদের কোথা থেকে আসছে এটা বুঝতে পারছো না। মানে জি ওনার কথা হচ্ছে যে দেখো আজকে যা যেখানে আমরা এসেছি বা যে খাবারটা এটা ঠিকই যদি যদি তুমি মনে করছো তুমি কিন্তু আসলে তা না। পৃথিবীতে কত মানুষ খাওয়া পায় না। ইউ শুড বি অলওয়েজ গ্রেটফুল টু গড যে তোমার আজকে সামনে যে খাওয়াটা পেয়েছো এই জন্য। এবং সবসময় অন্য মানুষের কথা মনে করিয়ে দিতেন যে দেখো কত মানুষ আছে পৃথিবীতে তারা খাবার পায় না। এবং খাবার দাবার মানে নষ্ট করাও খুবই বাবা মা দুজনে খুবই অপছন্দ ছিল। এবং তারা এটা ভেবেছিলেন বলেই আসলে স্কোয়ার মাথা যে রেসিপিটা আসলে শিখিয়ে দিয়ে গেছেন, এবং এখন আমরা প্রতিদিন আপনারা যা খান আমরাও তাই খাই। এটি যে কত বড় একটা বিষয় যখন বাইরের কেউ শুনে মুগ্ধ হয় আপনাদের এই আচরণে। এটাও আর মায়েরই। এটা আমাদের পাবনাতে যখন একটা ছোট্ট ফ্যাক্টরি পুরনো বিল্ডিং একটা শুরু হয়েছিল, তখন তো আমরা স্কুলে পড়ে দেখেছি। তো মা ওই যে বাইরে তখন রুটি নিয়ে আসতো আর একটা হয়তো সবজি, ওইটা লাঞ্চ ব্রেক যখন হতো খাবারের সময় ওখানে বসে বসে খেত। তো মা এটা জানলায় দেখেছেন। তো মায়ের এটা ছিল, এবং তখন রুটি খেতে হচ্ছে যারা অসুস্থ হলে শুধু। আচ্ছা হ্যাঁ, তখন কিন্তু মানুষ রুটি খাওয়াটা স্বাভাবিক না। ভাত খাবার সময় তো ভাতই খাবে, রুটি খাবে কেন? আচ্ছা। তো যারা অসুস্থ, তো মা দেখতো যে তখন মা বললো একদিন বাবাকে যে তোমাকে, বাবাকে আবার মা ডাকতেন খোকনের বাবা বলে, কারণ বড় ভাইয়ের ডাকনাম ছিল মানে খোকন। তো খোকনের বাবা বলে, খোকনের বাবা আচ্ছা তুমি ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করতে পারো? তো বাবা বলে দেখো এখন তো যে আমার যে ব্যবসা তাতে তো খুবই হয় না, তো আচ্ছা তুমি বলছো আমি দেখবো। তার কয়েক মাসের মধ্যেই ওই রুটি আর সবজির ব্যবস্থা করে দিন। মা দেখলেন যে আসলে ওরা রুটি সবজি পেয়ে খুব একটা তাতে খুব বিয়ে হয় না। তো বললেন যে আচ্ছা তোকে তুমি দিচ্ছ তো এটা একটু ভাত ডাল মাছ টাছের কিছু একটা ব্যবস্থা করা যায় না? মানে এই যে আমার যে ইনকাম তাতে তো এটা ওইরকম ভাবে হয় না, হয়ে যাবে ওই সময়ের জন্য। হ্যাঁ, তো উনি বলে আচ্ছা দেখি আমি চেষ্টা করি। তো এটা বছরে আবার শেষ দিকে তখন উনি শুরু করলেন, প্রথমে ভাত ডাল সবজি দিয়ে, পরে মাছও যোগ হলো। তারপর এটাকে সপ্তাহে হয়তো 2 দিন মাছ, 3 দিন মাছ, 2 দিন গোস্ত, এরকম ভাবে ইয়ে করে এটা এখনো চলছেই। স্যার বড় ভাইয়ের কথা বলছিলেন যে খোকন তার ডাকনাম, আপনার ডাকনাম কি? না, আমার ডাকনাম এটা তপনটাকে ছোট করে বাবা তপু বলে ডাকতেন। আচ্ছা। এবং আমি শুনেছি যে বড় ভাই খুব শান্ত ছিলেন, গোছানো ছিলেন, এবং আপনি বেশ চঞ্চলই ছিলেন। এমনটা শুনেছি যে 2 ভাই মিলে যখন যেতেন বোর্ডিং স্কুলে খুব সম্ভবত,
এবং দেখা যেত ভাই মায়ের যে শুকনো খাবারগুলো সেগুলো রেখে দিত, কিন্তু আপনি সব খেয়ে ফেলতেন। না, খেয়ে ফেলতো, দিতে চাইতো না তো। দিতে চাইতো তো, তখন আমি রাগারাগি করতাম, যেহেতু আরে আমার খিদে পাচ্ছে, মা তো এটা নেক্সট হলিডে পর্যন্ত, ছুটির আগে পর্যন্ত তো এই শুকনো খাবারগুলো থাকতো, তো আমার খিদে পেতে দিবে না, তো তখন আমি বড় ভাই তখন দিয়ে দিত। আপনি তো একটু চঞ্চলই ছিলেন, তো কিছু গল্প যদি থাকে, কোনো বিশেষ গল্প যেটা আজকে এখানে বসে মনে পড়ছে, সেটা একটু শুনতে চাই। আমি একটু স্মরণ করিয়ে দিই, ওই যে কান্না করেছিলেন এক সময় হোস্টেল থেকে বাড়ি ফেরা, তাই তো? ওইটা তো একেবারেই ছোটবেলায় যখন হোস্টেলে পাঠানো হয়, তো মাকে ছেড়ে দূরে যাওয়া, মানে তখন তো একদমই ছোট, ক্লাস 3-তে, তো ওই বয়সে 8 বছর বয়স, আচ্ছা প্রথমে যাচ্ছি, তো ন্যাচারালি আমরা আমার বড় ভাইয়ারা তো আমাকে, আমার মনে আছে, কোলে করে নিয়ে আসে আমাদের জয়নাল চাচা, আচ্ছা, আমাদের অনেক পুরনো কর্মী ছিলেন, আমরা জয়নাল চাচা করে ডাকতাম। তো যখন আসে তখন তো মাকে দেখে বাবা মা দুজনে এসে আমাদের পাঠিয়েছে বাসে করে, ওখান থেকে নিয়ে যাবে। তো আমি কান্নাকাটি করতে, জয়নাল চাচা আমার দুজনকে নিয়ে আবার বাড়িতে চলে এসছে। তো মাকে দেখেই তো আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। তো দেখে আমরা 2 ভাই, তো জয়নাল চাচাও কান্নাকাটি শুরু, তো বন্ধ, রাই ছেলেরা কাঁদছে, তো তুমি কাঁদছো কেন? মানে চাচা আসলে আমাদের সঙ্গে মানে এত কাছের মানুষ ছিলেন জয়নাল চাচা, যে আমাদের কান্না দেখে চাচাও কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এই ধরনের এত মানে ক্লোজ রিলেশনশিপ এই মানুষগুলোর সঙ্গে, মানে আসলে আপনারা সবাইকে পরিবারের একটা সদস্য হিসেবে করে নেন। এই কারণে আমরা বেশিরভাগ সময় স্কয়ার গ্রুপ বলি না, আমরা বলি স্কয়ার পরিবার, কারণ আপনারা সেটাকে পরিবার হিসেবেই দেখেছেন। এবং আমি যদি ভুল না করি, গত 30 মার্চ আপনার জন্মদিন ছিল, 75তম জন্মদিন ছিল, এবং কেক কাটার সময় আপনি এক সময় আপনাদের দীর্ঘদিনের সহকর্মী, 40 বছর ধরে আপনার সাথে আছে মাওলা, তাকেও আপনি ডেকেছিলেন এবং কেক খাইয়ে দিয়েছিলেন। আসলে আমাদের আজকে যে জায়গায় এসছে স্কয়ার, তার পিছনে এই মানুষগুলোর অনেক তাদের অবদান রয়েছে, এবং এটা আমরা সবসময় বলে থাকি যে আজকে যদি আমরা বলি যে শুধুমাত্র মিস্টার স্যামসন এই চৌধুরী ওনার কন্ট্রিবিউশনেই এটা হয়েছে, এই কথাটা অনেকে বলে দেখে। ইয়েস, উনি খুব ভিশনারি মানুষ ছিলেন, ওনার প্রজ্ঞা, ওনার চিন্তাধারা, কিন্তু সঙ্গে সঙ্গে একদল মানুষ ওনার সঙ্গে কাজ করেছে যারা কিন্তু একেবারেই মনে হচ্ছে ওনার সন্তানের মতন, ওনার যদিও মানে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু দিনরাত পরিশ্রম করে। এই যার কথা আমি একজন বলছিলাম যে জয়নাল চাচা, আমি কখনোই মানে ওনার কথা এই জন্য বলি যে ছোটোবেলা থেকেই ওনাকে দেখেছি রাত দিন, মানে এবং আমি অনেক দিন হঠাৎ করে একদিন তো তখন পাবনাতে আমরা থাকতাম, ঈদের দিন, তো বাড়িতে গিয়ে উনি ছেলে মেয়ের সঙ্গে মানে ঈদের নামাজ টামাজ পড়ে তারপর আবার চলে এসে, তো দুপুরবেলা আমি বলছি, চাচা তুমি ফ্যাক্টরির মধ্যে তো এখন কী করছো? তো বলে, চাচা আমি একটা ট্যাবলেট বিনে চালাচ্ছি। আরে, তো তুমি ঈদের দিন? না চাচা, এই কাজ ছাড়া কি আর থাকা যায় এখানে? তো উনি ঈদের দিনও চলে এসছেন। আচ্ছা, তো এই যে এই ধরনের মানুষ। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমাদের এই স্বাধীনতার যুদ্ধের সময় এই জয়নাল চাচা, তো আমার 3 ভাই, বড় ভাই এই যুদ্ধের প্রথম দিকেই আমার নানা বাড়ি ছিল ইন্ডিয়াতে, এবং তখনও ওনারা বেঁচে ছিলেন না আমার, তো ওখানে চলে যায় স্কুল কলেজে, তখন ছিল ছোট ভাই অঞ্জুদের পিন্টু, তখন তো স্কুলে সে, আচ্ছা, সেও তার বন্ধু বান্ধবের সঙ্গে ওখানে গিয়ে মুক্তিযুদ্ধে, এবং সেটারও অনেক বড় কাহিনী। যাই হোক, বাবা মা আর একটা বোন, অফকোর্স আমার খুব ইচ্ছা আমি চলে যাবো, আমাদের বন্ধু বান্ধব চলে গেছে, কিন্তু দেখলাম যে এই অবস্থায় মাকে ছেড়ে এই বিপদের সময় এই বোন, তখন সে স্কুলে পড়ে, এই বোনটাকে রেখে আমি কোথায় যাব? সব আমাকে পরিবারের কথা চিন্তা করতে হচ্ছে। যাও, পুরো যুদ্ধের সময় অনেক কষ্টের মধ্যে
সবই হারিয়েছি, আমরা বাড়ি ঘর টর সব হারিয়ে গ্রামে গঞ্জে। তো পরে যখন আমরা ফিরে আসলাম, তো এই জয়নাল চাচাকে মানে ভোরবেলায় আমার ঘুম থেকে ওঠার আগেই উনি চলে আসতেন, এসে চা বানিয়ে বাবাকে দিতেন। হ্যাঁ জয়নাল, বলো খবর কি? স্যার এই তো পাকিস্তানি সোলজারকে এরা মেরে ফেলেছে। তখন বাবা বলতেন, তোমাকে বলছে না দেখো খুব তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়ে যাবে। তো প্রত্যেক দিনই প্রায় এইসব বিভিন্ন খবর টবর আনতেন। তো দেশ স্বাধীন হওয়ার পরে আমি একদিন যাই, চাচা চাচা তুমি তো সব ভিতরেই থাকতে, তো তুমি এত খবর কোথায় পেতে? ধূর চাচা, আমি কি সব আমি তো বানায় বানায় স্যারকে বলতাম। আচ্ছা, তো আমি বললাম যে তুমি বানায় বানায় স্যারকে বলতে, মানে এরকম মিথ্যা কথা বলতে? বলে চাচা তুমি বুঝো না, তুমি দেখছো স্যার মন মর হয় তখন যখন আমি এই কথা বলতাম স্যার কি খুশি হয়ে যেতেন। আচ্ছা, মানে শুধু ওনাকে খুশি থাকার জন্য ওই সময় ন্যাচারালি এত টেনশনের মধ্যে থাকতে হতো যে কখন কোন দিক থেকে কি হয়, কোথায় কি, মানে ফ্যাক্টরি তো আমাদের নষ্ট, আমাদের ফ্যাক্টরি কিন্তু সেই সময় রক্ষা করেছিল আমাদের একজন পাঠান দারোয়ান ছিল মোল্লা খান, উনি রক্ষা করেছেন, উনি ওনার নিজের নাম লিখে দিয়ে, যার জন্য কিন্তু আমাদের বাড়িঘর পুড়িয়ে দিল। ফ্যাক্টরি যখন আমাদের তখন মোল্লা খান তার নিজের নাম লেখাটা গেছে, তখন সে বলছে না আমি এখানকার মালিক, এখানে এখানে তোরা ভাবছে সে বোধহয় দখল টকল করে রয়েছে, যার জন্য ফ্যাক্টরিতে পোড়ায় নেয় পাবনাতে। আচ্ছা, এইরকম মানুষজন আমি বললাম যে অনেক সময় যে তাদের কিন্তু অনেক কন্ট্রিবিউশন। এই জয়নাল চাচার বলছি শুধুমাত্র আমার পরে ভালো লেগে, মানে এইটা কথা মনে হয়েছে আসলে একটা মানুষ শুধু বাবাকে একটু হাসি খুশি রাখার জন্য, একটু হ্যাঁ ওই সময় এত টেনশন থেকে রক্ষা করার জন্য বলে দূর চাচা আমি কি এইসব কিছু জানতাম না। সেই জয়নাল চাচার যেমন ভূমিকা রয়েছে, আবার মোল্লা খান যে ভূমিকাটি রেখেছিলেন ফ্যাক্টরি বাঁচাবার জন্য, এবং পরবর্তীতে তাকে এবং তার পরবর্তী প্রজন্মদের খেয়াল রেখেছেন আপনারা। পরে তার 3 জেনারেশন, মোল্লা খান, তার ছেলে, তার নাতি, সমস্ত তাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে। তো এটা তো অবশ্যই এই জন্য বলছি যে অনেক মানুষের অবদান রয়েছে। স্যার ফ্যাক্টরির কথা বলছিলেন, ছোটবেলা থেকেই নাকি আপনি ফ্যাক্টরিতে বাবার সাথে গিয়েছিলেন এবং দেখতেন কিভাবে ওষুধ বানাতে হয়, সেই সময়ের কথাগুলো একটু শুনি। ওটা তো অনেক একটা উৎসাহের ব্যাপার, স্কুল থেকে এসে ফ্যাক্টরি যেহেতু ওই ওর মধ্যেই যেহেতু হতো, সো অনেক ইন্টারেস্ট ছিল, দেখতাম যে কীভাবে এই ট্যাবলেট বানায়, কীভাবে লিকুইড বানায়। আর আবার বন্ধু বান্ধবের অনেক সময় স্কুলে মানে দুষ্টামো করতে বলতো যে আর তোর আর কি পয়সা খরচ, তোর অসুবিধা, গিয়ে তো ওই সিরাপের মধ্যে 1 বালতি পানি ঢুকাই দিলেই তো বাচ্চাদের হ্যাঁ তখন খুব রাগ হতো আর কি, যে দুষ্টামি করে এই সমস্ত বন্ধু বান্ধব বলতো। তো বাট এইটাই জীবন এখানে। এবং স্যার স্কুলের সময়টা নিয়ে একটু জানতে চাই, স্কুলের সময়টা কেমন কাটিয়েছেন? শিক্ষকদের কথা যদি একটু মনে করতে বলি। খুবই খুবই ভালো সময় কেটেছে আমার মনে হয়। আমাদের একজন স্যার ছিলেন, আমার মনে আছে, আমি কখনোই বলবো না ওর কথা, টাইগার স্যার। টাইগার স্যার? টাইগার স্যার, আচ্ছা। আমিনুল স্যার, কিন্তু নামটা কি আপনারা দিয়েছিলেন? হ্যাঁ, আচ্ছা, নাম দিয়েছিল, আমরা দিইনি, আমাদের আগের থেকেই ব্যাচগুলোই। হ্যাঁ, তো টাইগার স্যার বলতো। তো আমি একদিন স্যারকে বলেছিলাম যে স্যার আমি আপনার কাছে একটা প্রাইভেট পড়তে চাই আপনার কাছে। উনি কি পড়াতেন স্যার? এমনি ইংরেজি পড়াতেন। ইংরেজি, আচ্ছা। তো স্যার আমার একদম গালের মধ্যে একদম একটা চড় মারলেন। কেন? সেটাই বলছি, তুই আমার কাছে প্রাইভেট পড়তে এসছিস মানে? আমার স্যার আপনি একটু তুই আজকের থেকে আমার বাড়িতে স্কুল ছুটির পরে আসবি। স্যার বাড়িতে গিয়ে নাস্তা খাওয়াই আমাকে পড়াতো, এবং শুধু না কয়েক মাস স্যার পড়েছেন। পয়সার তো কোনো প্রশ্ন, মানে স্যারের কাছে খুব ইনসাল্টিং লেগেছিল যে আমি প্রাইভেট পড়বো স্যারের কাছে, এই কথাটা মানে এটা একটা চরম বেয়াদবি করছেন। এটা স্যার খুবই ইনসাল্টেড ফিল করেছিলেন, মানে এরকম কথা আমি কি করে স্যারকে বলতে পারি। আসলে এটাও এক ধরনের শিক্ষা এই প্রজন্মের জন্য। এবং তো আমরা একটু অন্য একটা সময়, মানে আমি স্যারের কথা বললে আমার এখনো কিছুটা সুযোগ পেয়েছিলাম যে সেই স্যারের
পরে এক স্যারের এক ছেলে ছিল, অবশ্য সেটা মারা গেছে, স্যারের এক ছেলে ছিল, আমাদের সঙ্গে অনেক দিন ছিল, পরবর্তী তাকে অদ্ভুত একটা সময় ছিল স্যার, শিক্ষকরাও একদম সন্তানের মতো করে আসলে আদর ভীষণ করতো। আদর করতেন, ভীষণ আদর করতেন। স্যার, আপনার ভাই বোনদের সম্পর্কে একটু শুনি। আপনি আপনার বড় ভাইয়ের কাছ থেকে কতটা আদর পেয়েছেন এবং ছোটদের কতটা আদর দিয়েছেন? আমার বড় ভাই তো ও ঠান্ডা ঠান্ডা মানুষ, সে খুব কখনো না। আর ছোটতেও তো অনেক দুষ্ট ছিল ছোটবেলায়। কিন্তু সব থেকে জ্বালিয়েছে হচ্ছে আমার বোন, আচ্ছা, তাই? একমাত্র বোন, বাবার খুবই আদরের। তার গায়ে মানে একটু এরকম ফুলের গায়ে একটু হঠাৎ, বাবা তো যেহেতু সে সময় অনেক ট্রাভেল করতে হতো এবং সব লাইসেন্সে তখন আনতে হতো ওই পশ্চিম পাকিস্তান থেকে, ওয়েস্ট পাকিস্তান থেকে, যার জন্যে যে কোনো নতুন প্রোডাক্ট আনতে গেলেই তার সমস্ত যেতে হতো। তো বাবা যখন দেশে ফিরতেন, মানে ঢাকাতে পাবনাতে যাওয়ার ফেরার আগেই হয়তো 5 দিন আগে, যেহেতু ভাই বোন আমার পরেই বোন, জি, তো হয়তো কোন দিন একটু বকা দিয়েছি বা বাবাকে দেখলে কি হয়েছে, কি হয়েছে মা, তোমার কি হয়েছে, নিউ কিছু কিছু বলেছে খোকরের মা, মানে মাকে বলতেন না কই কিছু তো না, নিশ্চয়ই হয়েছে, নাহলে মেয়ে কাঁদছে কেন, তো কি হয়েছে, না আমাকে আরে কই বললাম এই বাবার বকা একদম, এই বোনকে তোর এরকমই করিস, নিশ্চয় নাহলে কাঁদবে কেন। তো এক বোন থাকলে যা হয় বুঝতে আর কি। পারছি। জি। 3 ভাই 1 বোন, সো বোন সেই সুযোগটা পুরোপুরি সব আর বড় ভাইয়ের সম্পর্কে যদি আলাদাভাবে জানতে চাই, স্যামুয়েল এস চৌধুরী, যার সাথে আপনার বেশি বোধহয় ঘনিষ্ঠতা ছিল, কারণ পিঠাপিঠি ছিলেন আপনারা। ওর সব ঠান্ডা, ওর সব সময় ও কখনোই, বরঞ্চ আমি যেটা বলতাম সেটাই সে শুনতেন। হ্যাঁ, শুনতেন, আচ্ছা। মোটামুটি। তো ভাইয়ের সঙ্গে আমরা বরঞ্চ যখন ওই যে আমরা বোর্ডিং স্কুলে পড়তাম, আমি বেশি জ্বালাতন করেছি আর কি। হ্যাঁ, কিন্তু আমার সম্বন্ধে কমপ্লেন করতো না। আর আপনি যা বলতেন আপনার ছোট ভাই, আমাদের শ্রদ্ধা অঞ্জন চৌধুরী স্যার শুনতেন? শুনতো, শুনতো, আচ্ছা, তা শুনতো। আমি শুনেছি আমাদের স্যারের ঘুড়ি ওড়ানোর খুব শখ ছিল। আপনার সাথে ঘুড়ি কি ওড়ানো হয়েছে? উড়িয়েছে, কিন্তু ও অনেক এইসব, ওর ওর বন্ধু বান্ধব তো আলাদা ছিল, তো এইসব তার ওই ঘুড়ি টুড়ি ওড়ানো নিয়ে ওদের নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গেই, আর ব্যস্ততা। বয়সে একটা পার্থক্যের কারণে, সো কিন্তু তার সবকিছু আগে আগে মানে শুরু করার, মানে আমরা যখন প্রথম গাড়ি চালানো শিখলাম, সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রথম পাওয়ার যে গাড়িটাকে একটা উইলিস জিপ, আচ্ছা, তো এটাতে আমরা চালাতাম, আর ওর পা পৌঁছাতো না, তো বসলে সিটে বসে তখন একটা ইট দিয়ে ওইটাও একজনের সাহায্য নিয়ে কিন্তু গাড়ি চালানো শিখে গেছে সে। বাহ, বাহ। চমৎকার। বাবা মার সাথে কে বেশি অ্যাটাচড ছিল, মানে 3 ভাইয়ের মধ্যে বেশি ইন্টিমেসি, বেশি ঘনিষ্ঠতা? বোন তো অবশ্যই, যেহেতু আর এক ভাইদের পুত্র মধ্যে? তাদের। ভাইদের মধ্যে আমি আপনি? বাবার কথা আবার ফিরি, নৌবাহিনী থেকে আরো বিভিন্ন জায়গায় তিনি কাজ করেছেন। তো সেই সময় বাবার সম্পর্কে কতটুকু শুনেছিলেন এবং ছোটবেলায় কিভাবে দেখেছিলেন বাবাকে? আসলে বাবাকে ছোটবেলায় খুব কমই পেয়েছি, মানে উনি এত বিভিন্ন জায়গায় যেতেন, এবং তখন তো আসলে গড়ে ওঠার সময় আমি এই জি, যখন স্কয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি হচ্ছে, তো বাবাকে খুব পাইনি, খুব প্রচণ্ড পরিশ্রম করতেন এবং অনেক বাড়ি ছাড়িগুলো মায়ের ইসেতেও রয়েছে ইন্টারভিউয়ে, যে উনি সকালে বের হয়ে অনেক রাতে ফিরতে খুব ক্লান্ত হয়ে, এগুলো অনেক একটু বড় হওয়ার পরেও দেখেছি। তবে বাবাকে উনি আবার খুব ভালো বাবা ছিলেন, ভালো বাবা। আমি এইভাবে বলছি যে উনি সব খেয়াল রাখতেন, মানে আমাদের কি করি, মানে ডেইলি লাইফে খেলাধুলা, পড়াশোনা, এবং এর সঙ্গে আর একটা ভালো উনি গুণ ছিলেন, উনি
যখন বাড়িতে থাকতেন কিন্তু আমাদের সঙ্গে যথেষ্ট সময় কাটাতেন। আচ্ছা। উনি যথেষ্ট কি হচ্ছে না হচ্ছে এগুলো সমস্ত আমি শুনেছি যে তিনি যখন আসতেন তখন আপনাদের কাছে ঈদের মতো মনে হতো। অবশ্যই, কারণ যখন অনেকদিন পর বাবাকে পাওয়া। অনেকদিন পরে বাবাকে পাওয়া এখানে, তবে আবার সতর্ক থাকতে হতো যে কোনটা আবার ভুল করে করছে ফেলছে সেগুলো কিনা। ভুল করেছে বাট বাবা ওই রকম ভাবে কিন্তু কখনো খুব মানে খুব টাফ যে ছিলেন আমি বলবো না আমাদের সঙ্গে। শুনতেন, আচ্ছা। বাবা শুনতেন, বাবার কাছে আমাদের আবদাটা ছিল, যা 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 হতো বাবা শুনতেন। সো বাবা হিসাবে উনি, এবং এটা আরো বেশি পরে টের পেয়েছি যখন উনি গ্র্যান্ডফাদার হওয়ার পরে, দাদা হওয়ার পরে আচ্ছা। দেখেছি আসলে উনি কত বেশি পরিবার বলতে উনি কি বোঝান। উনি সবসময় কিন্তু এই জয়েন্ট ফ্যামিলিটা উনি খুব পছন্দ করতেন, যার জন্য কিন্তু আমাদের আত্মীয় স্বজন, অন্যান্যরা, ওনার বন্ধু বান্ধব, উনি খুব মানুষজন নিয়ে থাকাটা পছন্দ করতেন সবসময় এবং বাড়িতে। যার জন্য যখন আমাদের বাড়ি করা হয় একসঙ্গে থাকে, বড় হওয়ার পরেও উনি ভাবতে পারতেন না ছেলে মেয়েরা কেন আলাদা থাকবে, সবসময় ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে এরকম আত্মীয় স্বজন নিয়ে। এবং আমার একটা কথা মায়ের মনে আছে, উনি সবসময় আমরা দেখতাম যে বাড়িতে কখনো খাবার টেবিলে মানে আমরা যে ভাই বোন মিলে একসঙ্গে, বাবা আমার সঙ্গে সব সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে থাকতো। তো আমি একদিন মাকে বললাম যে মা, এত মানুষজন থাকে, আমরা তো কই একসঙ্গে তো কখনো, মানে শুধু আমরাই ফ্যামিলি মেম্বার। মা এই কথাটাতে কিন্তু মানে মানে খুবই অফেন্ডেড হয়েছেন, খুবই। উনি বললেন, দেখ তুই এটা বলছিস যে আমরা যতদিন আছি তোদের বাড়িতে ততদিনই তো আসবে, তুই যদি এরকম কথা বলিস, আর যখন আমরা যাবো না তখন দেখবি তোদের বাড়িতে মাছিও পড়বে না। মানে মা আমার এই কথাটাতে, তো ওই জন্য দেখতাম যে দুইজনের মধ্যে, বাবা মায়ের মধ্যে এবং ওরা থাকতে সবাই খুব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে সবসময় গম গম করতো। আচ্ছা। এইটা বাবা মায়ের একটা দুইজনেরই খুব পছন্দ করতেন। মানুষজন আসছে বাড়িতে, কথাবার্তা, গল্প গুজব, আনন্দ, খাবার দাবার, এইসব। এটা আমি শুনেছি অনেক শৌখিন ছিলেন বাবা এবং খুব খুবই পরিপাটি থাকতেন। এবং পাবনায় বোধহয় প্রথম টেপ রেকর্ডার কিংবা এরকম কিছু বাবাই প্রথম ফ্রিজ বাহ। আমাদের পাবনা বাড়িতে মনে আছে, আমাদের বন্ধু বান্ধবরা ঠান্ডা পানি খাওয়ার জন্য আসতো বাড়িতে। বাহ, এটা হয়। বাবা মা দুজনেই আসলে খুব পরিবার কেন্দ্রিক ছিলেন, পরিবারকে পরিবার। নিয়ে থাকতেই আসলে খুবই অনেক পরিবার। ভালো। আমার মনে হয় সেই শিক্ষাগুলো আপনারা এখনো বহন করে চলেছেন এবং গ্র্যান্ডফাদার হিসেবে তিনি যেমন অসাধারণ ছিলেন, আমরা জানি আপনিও খুব অসাধারণ। এজেল চৌধুরী এবং আমাদের তার ধারে কাছেও নেই এরকম, এটা তো সম্ভব আপনার না। নাতৃদের সম্পর্কে একটু শুনি, তাদের সাথে আপনার কেমন সময় কাটে? সময় তো কাটাতে চাই অনেক, কিন্তু ওইটা তো আসলে সম্ভব হয় না। বাট সুযোগ পেলে কাজের পরে দিনের শেষে গিয়ে একবার, এবং তাদেরও খুব, একজনের বয়স তো 3.5 মানে 4 হতে যাচ্ছে, আচ্ছা। আর একজন তো 7 মাস বয়স। তো একজনের ভালোবাসার নমুনা বোধহয় আপনার হাতে। হ্যাঁ, হাতের। আমাদের গতকালকে একটা স্টিকার দিয়ে যে এটা ওঠানো যাবে না। আচ্ছা। হ্যাঁ, এটা ওঠানো যাবে না, আবার কারণ কি আবার দেখবে যে ঠিক আছে কিনা এটা। হ্যাঁ, এটা ঠিক আছে কিনা। বাহ। তো সেই সময়ের গল্পে আবার ফিরি বাবা মার প্রসঙ্গে। আমরা আমাদের স্যারের কাছ থেকে, অঞ্জন চৌধুরী স্যারের কাছ থেকে অনেকবারই শুনেছে যে নির্দিষ্ট কিছু পোশাক থাকতো, হয়তো সেই পোশাকের ঘ্রাণগুলো তারা অনুভব করতে পারতেন, যে প্রাচুর্যের মধ্যে আপনাদেরকে কখনো বড় করেনি, আবার কখনো আপনাদের অভাবের মুখও দেখতে হয়নি। হ্যাঁ, এটা ঠিক, কারণ অতিরিক্ত কিছু দেওয়াটা বাবা খুব পছন্দ করতেন না। মানে কোনোটাতে অভাব ছিল না, কিন্তু আবার খুব প্রাচুর্য করে, এবং সেটা উনি মানে উনি চাননি যে আমরা কখনোই, যখন সেই ধরনের প্রাচুর্য এসছে, মানে ফ্লেক্স এসছে, কিন্তু এটা আমাদের জীবনে যে এটার প্রতিফলন হোক, উনি সেই রকমভাবে কখনোই চাননি। সেটা উনি খুব ওইসব ব্যাপারে খুব স্ট্রিক্ট ছিলেন। ওনার কথা হচ্ছে যে নিজে ইনকাম করে, এটা হচ্ছে তুমি বুঝো, নিজের ইনকাম করে মানে নিজেকে আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে তখন তুমি দিয়ে যায়। কিন্তু এটা ঠিক না যে ওই আসলে যে স্পয়েল ছেলে মেয়ে, ওইটা উনি চাননি, যে
এই দিক দিকে ওয়াজ ভেরি কনসার্ন। বাবা মা অনেক দুজনে আসলে মূল্যবোধ, হ্যাঁ, চেয়েছেন দুইজনেই। আপনারা সবসময় এই কঠোর সিদ্ধান্ত বা কঠোর অনুশাসন হলেও তারা চেয়েছেন আপনারা এই শিক্ষাগুলো যেন একদম আপনাদের মধ্যে গেঁথে যায়। খুবই খুবই ভাবে ওনাদের এই মূল্যবোধগুলোকে সবসময় উনি গুরুত্ব দেন দুইজনই খুবই বেশি গুরুত্ব দিতেন। স্যার এই স্কুলের কথা তো আমরা শুনেছি, একটু কলেজ জীবনের কথাও শুনতে চাই, এবং কলেজ জীবনের কথা আসলে বলতে গেলে আমার মনে হয় রুম্মান খুব খুশি হয়ে যাবে। অবশ্যই, কারণ স্যার নটরডেম কলেজে পড়েছেন এটি জানার পরে আসলে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি একই কলেজের স্টুডেন্ট এবং সেই সময় নিশ্চয়ই বর্ণাঢ্যময় একটি সময় পার করেছেন, যদিও 2 বছর, কিন্তু অনেক নিশ্চয় অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, অবশ্যই অনেক নতুন বন্ধু, অনেক নতুন পরিবেশ, ফাদারদের একটা বিরাট ইনফ্লুয়েন্স যারা আমাদের টিচার ছিলেন, এবং সেই সময়ের তোমরা তো অনেক পরে, জি সেই সময় টিচাররা আমি বলবো যে ফাদারদের সঙ্গে সঙ্গে ওনারা তো বিদেশি এসেছেন সব কিছু ছেড়ে দিয়ে, কিন্তু এখানকারও যারা লোকাল টিচার আমাদের অন্য যারা ছিলেন তাদেরও একটা বিরাট কন্ট্রিবিউশন। তারা দেখেছি যে স্টুডেন্টদের সঙ্গে ওনাদের একটা খুব গভীর সম্পর্ক। আচ্ছা স্যারদের কাছে আমরা খুবই এবং নিঃসন্দেহে অ্যাপ্রোচ করতে পারতাম কোনো কিছু, আমাদের ব্যক্তিগত সমস্যা কিছু যদিও থাকতো কোথাও কোথাও দেখেছি যে মানে সাংঘাতিক কেয়ারিং ছিলেন স্যাররা, খুবই কেয়ারিং ছিলেন। জি তো এগুলো কিন্তু জীবনে আমাদের, এবং আরও একটা কথা যে স্পেশালি আমি ওই সময় আমাদের অনেকের যারা বন্ধু যারা অন্যান্য জায়গায় পড়েছে ওইখানটার থেকে নরডেমের, তুমিও নিশ্চয়ই তোমাদের সবাই দেখেছো যে সার্টেন ডিসিপ্লিন, জি এই একটা জিনিস যে খুবই নিয়ম কানুনের মধ্যে থাকতে হতো আমাদেরকে, এটা জীবনে আমি কাজে বলবো যে লেগেছে। অনেক সাহায্য করেছে। স্যার, ওখানে বড় মাঠে কিংবা কোথাও খেলা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো বটেই ওইখানে। টেবিল টেনিস কিংবা বাস্কেটবল? আমাদের সঙ্গে অনেকে বাস্কেটবল, টেবিল টেনিস সবই। স্যারের কলেজ জীবনে বন্ধুদের সাথে যোগাযোগ আছে এখন? এখনো খুবই ঘনিষ্ঠভাবেই আছে কয়েকজন বন্ধু এখনো। মানুষ অনেক কিন্তু অবাক হয় যে এখন ওই তুই তুই করে কথাবার্তা হচ্ছে। স্যার, খেলাধুলা করতেন বলে এখনো আমি জানি যে খেলাধুলার সাথে আপনি এখন সম্পৃক্ত আছেন অন্যভাবে। আপনি বোধহয় ব্র্যাকের সাথে একটি কাজ করছেন খেলোয়াড়দের নিয়ে, ফুটবল খেলোয়াড়দের নিয়ে। না, আমরা ওই সাপোর্ট দিচ্ছি আমাদের যে মেয়েদের যে টিমটা রয়েছে কলসিন্দুরে, জি তো সেইখানে কারণ ওদের অসুবিধা আছে। তো এটা আসলে আমরা অনেক সময় শুধুমাত্র মানে একটু বাইরে হয়তো দেখি বা দু একটা ছবি টবি দেখি টিভিতে বা একটু নিউজ পেপারে পড়ে, ওদের পিছনের গল্পগুলো আমরা জানি না। জানি না। একদম। তো ওইটাই জানার চেষ্টা করেছেন যে আসলে কত মানে শুধুমাত্র দরিদ্র পরিবার বা আমি বলবো না, কিন্তু কত অসহায় পরিবার থেকে এসছে তারা, যে সামান্য একটু সাপোর্ট যদি তারা পায়, হ্যাঁ, হয়তো এটা জানেও না, মানে এটা মানে বলার মতো বিষয়ও না যে এই মেয়েগুলো তারা পড়ছে ওইখানে, ওদের একটা চেঞ্জিং রুম পর্যন্ত নাই, ওদের একটা ওয়াশরুম পর্যন্ত নাই। হ্যাঁ, ওদের সঙ্গে যখন আমরা আমাদের গিয়ে ইন্টারাক্ট করেছে, কেউ কিন্তু বলেন যে আমাদের বাড়ির জন্য কিছু, এই ছোট ছোট বিয়েগুলো ওদের, তো এই স্বাভাবিকগুলো জিনিসগুলো প্লাস ওদেরকে যে জিনিসটা আমরা যে করেছি, ওদের একটা রেগুলার চেক আপের ব্যবস্থা করা। হ্যাঁ, কারণ এই মেয়েগুলোর এই বেড়ে উঠছে, জি দে হ্যাভ লট অফ প্রবলেমস। তো যার জন্য কিন্তু আমরা ফিমেল ডক্টরস পাঠিয়ে যে বয়স বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে ওদের কী কী প্রবলেমগুলো, কী কী চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হবে, এগুলো একটু ওদের প্রিলিমিনারি ট্রেনিং দিয়ে ওদের মাঝে মাঝে ওই চেক আপগুলো করানো, পিরিয়ডিক্যাল চেক আপগুলো করানো, এবং ওদেরকে ওই মেডিসিন এবং অন্যান্য সাপোর্টগুলো দেওয়া। আসলে বাইরে থেকে হয়তো স্কয়ার পরিবারকে একটি সফল প্রতিষ্ঠান মনে হয়, কিন্তু নেপথ্যে আসলে কেন সফল সেটা আসলে আমরা যারা ভেতরে আছি আমরা অনুধাবন করতে পারি যে এত এত মানুষের দোয়া এবং ভালোবাসাতেই আসলে স্কয়ার এগিয়ে যায়। এবং সেটা শুধু ফুটবল কিংবা অন্যান্য খেলার সাথেই নয়, সমাজের দিকে দিকে যখনই কেন অসহায় রয়েছেন কিংবা কারো যদি কোনো নিডস তৈরি হয়, আপনারা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। আমি যদি শাহবাজপুর টি গার্ডেনের কথা ধরি, সেখানেও অসচ্ছল অনেক পরিবারের সাথেও আপনি আছেন। হ্যাঁ, সব কিছু এটা বললাম যে এগুলোর পিছনে আমার বাবার অনেক ছিল, কারণ উনি সবসময় বলতেন যে শুধু নিজেকে নিয়ে তুমি বাঁচলে হবে না,
তুমি একা যদি মনে করো তা না, তোমাকে তোমার সঙ্গে যারা আছে, তুমি তো আর সারা দেশের প্রবলেম সলভ করতে পারবে না, কিন্তু তোমার যারা আশেপাশে আছেন তাদেরকে যদি তুমি দেখাশোনা করতে, তাদের যদি অবস্থার কিছু পরিবর্তন করতে পারো, তাদের স্বাস্থ্যের, তাদের লেখাপড়ার, তাদের জীবনযাত্রার মান যদি কিছু বদলাতে তুমি পারো, সেটা দিয়ে দেখবে আস্তে 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 কিন্তু মাল্টিপ্লাই করবে। তো সেগুলো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এবং স্পেশালি এখন আমরা মেয়েদের মধ্যে কাজ করার বেশি চেষ্টা করছি। কারণ এবং শুধুমাত্র যে আমাদের যারা সংস্থার মেয়েরা তাদের বা তার বাইরেও আমরা অন্যান্য জায়গায়, বিকজ দেয়ার আর মেনি ইস্যুস, মানে প্রবলেম যেগুলো হয়তো একটা বিবাহিত মেয়ে তার হাজবেন্ডের সঙ্গেও শেয়ার করতে পারে না। জি, তো ন্যাচারালি যদি একজন ফিমেল ডক্টরস তারা যায়, তার সঙ্গে তার প্রবলেমগুলো, তার চ্যালেঞ্জগুলো সে শেয়ার করতে পারে। তো এক্স্যাক্টলি সেই জিনিসগুলো, এবং এটা তো আমারও জানার কথা না। আমি যখন আমার যারা ফিমেল কলিগস আছে তারা তখন আমাকে বললো, স্যার এগুলো তো জীবনে কোনো সময় তারা বলবে না কারোর সঙ্গে। তার একজন মহিলা কাছে যে সে একজন স্পেশাল যদি ডক্টর হয়, তার সঙ্গে সে শেয়ার করতে পারে তার কী কী চ্যালেঞ্জেসগুলো আছে। আমি তাদের সঙ্গে বললাম, লেটস অ্যাড্রেস ইট। এটা আমরা নিশ্চয়ই, যেহেতু আমাদের এই সামর্থ্য আছে, আমাদের ডক্টরও আছে, ওষুধও আছে, এবং ফ্রি সামর্থ্য আছে, and we can do that. And শুধু তো তাই না, আমিও আমার অন্যান্য যারা বন্ধু বান্ধব তাদেরকে আমি এনকারেজ করার চেষ্টা করছি যে ভাই আমরা এরকম একটা জিনিস করছি, ইফ ইউ ওয়ান্ট এটা আমরা এটা করতে পারি। এখন যারা টিভি পর্দার সামনে বসে আছেন তারাও শুনলে নিশ্চয়ই তারাও অনুধাবন করবেন এবং অনুপ্রাণিত হবেন যে যার জায়গা থেকে আসলে আমরা যদি এভাবে এগিয়ে আসি তাহলে দেশটা অনেক সুন্দর হয়ে যাবে। নিশ্চয়ই, অবশ্যই। এবং এটা আমাদের তো যারা আজকে আমরা সৌভাগ্যবান বলবো, নিশ্চয়ই আমাদের তো অনেক কিছু করা। আমরা তো কেউ এদেশে আর জমিদার পরিবার থেকে আসি নাই যে এরকম ভাবে যে আমাদের সব কিছু। তো আজকে আমাদের এই জায়গাতে আসার পিছনে যারা কাজ করছেন, তো তাদের প্রতিও তো আমাদের একটা দায়বদ্ধতা আছে। তো সেইখান থেকেই আমরা তো কিছু ছোট ছোট কাজ করেও যে মানে চেঞ্জ করে। খুব ভালো লাগছে বিশেষ দিনে আপনাকে পেয়ে। একটু আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যারের কথা শুনি। তার জার্নিটা আসলে এত বর্ণাঢ্যময়, পুরো ঘন্টা জুড়ে, পুরো পর্ব জুড়ে আসলে তুলে আনা সম্ভব নয়। তারপর আপনার কি মনে হয় তার সাফল্যের পেছনে কিংবা স্কয়ার পরিবারের এই পর্যায়ে আসবার পেছনে কোন কোন বিষয়গুলো বিশেষভাবে কাজ করেছে? প্রথম কাজ করেছে, উনি অত্যন্ত পরিশ্রমী লোক ছিলেন, বাবা শামসুন চৌধুরী। কিন্তু তার থেকে বেশি কাজ করেছে উনি সার্টেন স্ট্রেংথ অ্যান্ড বিলিফ, যেটা ওনার নিজের মূল্যবোধ, এই জিনিসগুলোতে উনি মানে প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন। যেমন একটা হচ্ছে যে সততাদের, আমি একটা উদাহরণ, এবং কোনো কাজেই যে অসম্মান হয় না নিজের কাজের মধ্যে, আমি একটা উদাহরণ দিই। আমি তখন একেবারে ছোট স্কুলে পড়ি, তখন আমাদের ফ্যাক্টরিতে ওই এমনি যে অনেক বাইরের যে সমস্ত কাজ হতো, পানি যথেষ্ট ছিল না, তো বাইরে থেকে কিছু পানি আনতে হতো। ওগুলো প্রোডাকশনের জন্য ইউজ না, কিন্তু এই ওয়াশিং টশিং এই সমস্ত ইনিশিয়ালি কিছু কাজে। তো পাবনা ফ্যাক্টরির বাইরে খুব কাছেই একটা জুবলি ট্যাঙ্ক বলে, যেখানে ওই ওই জুবলি ট্যাঙ্কের পানি কিন্তু মানুষ খেত। তো একটা ওইখানেই ছিল। তো একজন নতুন একজন মানুষ, উনি তাকে রিক্রুট করা হয়েছে। তো তাকে বাবা বলেছে যে তুমি ওখান থেকে গিয়ে ওই 2 বালতি পানি নিয়ে আসো। আচ্ছা। তো এটা আমাদের একেবারে প্রথম দিকের কথা আমি বলছি। তো সে স্যার আমাকে যাই বলেন, আমি এই কাজটা ছাড়া আমাকে স্যার যে কোনো কাজ, ভিতরের কাজ আর বাইরের থেকে বলছে কেন? বলে না, মানে তার খুব আত্মসম্মান লাগছে যে বাইরের থেকে পানি নিয়ে আসবে। আচ্ছা। তো বলে আচ্ছা ঠিক আছে, তোমার সুবিধা আছে। তখন উনি 2টা বালতি নিয়ে চলে গেছেন। গিয়ে 2 বালতি পানি নিয়ে এসে
বলছে তোমার তো খুব অসম্মান হলো, তো তুমি তো এত সম্মান নিয়ে, তো এত সম্মানের লোকের তো আর আমার প্রয়োজন নেই, হ্যাঁ, তো আমার কাজটা আমিই করতে পারি। আচ্ছা, তো এটা একটা, উনি কোনো কাজেই ছোট করে দেখতেন। ছোট কাজ করে দেখতেন না। ওনার কথা হচ্ছে এটাই তোমার একেবারে এত অসম্মান হয়ে গেল যে বাইরের লোকে দেখবে আমাকে যে আমি বাইরের থেকে এরকম ভাবে নিয়ে যেতে যাচ্ছি। ও আপনারা সেই শিক্ষাটা কিন্তু এখনো বহন করে চলেছেন। আমি দেখেছি যে আমাদের শ্রদ্ধা অজয় চৌধুরী স্যারকে অনেক সময় নিজের কাজ নিজেই করতে, অনেক খাম রয়েছে, কার্ড রয়েছে, তিনি কার্ডগুলো নিজেই খামে ভরছেন, এরকম সেটা অনেক তো কিছু। আছেই আছে, এটা একটা গেল 1 নম্বর। এর পরবর্তীতে যখন পড়াশোনা শেষ করে বেশ, এবং আরেকটা জিনিস উনি যেটা বলছে যে নৈতিকতা, জি, এক্সট্রিমলি উনি মানে আইন কানুন ফলো করার ব্যাপারে ওনারই। তো তখন আমার মনে হয় উনি এত এইসব ব্যবসাতে গিয়ে এত নিয়ম কানুন সব পালন করতে, যাই হোক। তো তখন সাইফুর রহমান সাহেব বিএনপির জি, প্রথম সময় যখন তারা সে 80s সামটাই বোধ হয় 91 সালে এসেছে। 91 সালে, যাই হোক, ওই সময় আমাদের অফিস ছিল তখন হাটখোলাতে, অফিসের সিনেমা হলের পাশে। তো প্রথমবার যখন সাইফুর রহমান সাহেব প্রথমবার হন, তো উনি ভিএটি চালু করলেন, ভ্যালু এডেড ট্যাক্স। আচ্ছা, তো আমি দেখছি যে আমাদের কম্পিটিটর মানে বছরের শেষের দিকে এসে কারণ স্টেটমেন্ট জমা দিতে হয়, জি, দেখি অনেকেই কম্পিটিটর তারা তো ঠিক মতন ডিক্লেয়ার করে না, যে রিয়েল সেলটা হয় সেই ভ্যালুটা ওখানে দিচ্ছে না, ইউনো। সো মিস ডিক্লারেশন দেওয়ার ফলে অনেক কম পয়সা তারা ভ্যাট জমা দিচ্ছে, আচ্ছা। অনেক টাকা। তো আমি একদিন সাহস খানের কাছে গিয়ে বললাম, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলো? তো আমার নাম ভ্যাট। হ্যাঁ, ভ্যাট। তো বলো। মানে কিন্তু টেবিলের ওই পাশে, আমি সামনে দাঁড়িয়ে। হি ডিডন্ট আস্ক মি টু সিট ইভেন, আমাকে বসতেও বলেন নাই উনি। আচ্ছা, তো হ্যাঁ, বললাম যে আমাদের কম্পিটিটর অনেকে, তারা তো ঠিক মতন ভ্যাট যে অ্যামাউন্টটা এটা তো ডিক্লেয়ার করে না। তো উনি বললেন তাতে কি হচ্ছে, ওরা তো অনেক এক্সট্রা টাকা ইনকাম করছে, ওদের তো প্রফিটেবিলিটি অনেক বেড়ে যাচ্ছে কোম্পানির। ও আমাকে বললেন হঠাৎ করে তখন ইংরেজিতে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ভ্যাট ইজ? আমার কাছে খুব ইনসাল্টিং লাগলো যে আমি ভ্যাট জানি না। আমি আই নো, তো টেল মি হোয়াট ইজ ভ্যাট। বেশ একটু মানে গলা স্বর উঁচু করে, আচ্ছা, দ্য ভ্যালু এডেড ট্যাক্স। Who pays value added tax? I said, the consumer, the customer. Who collects this VAT? I said, the shopkeeper. What is your role in that? Or what is our role in that? I said, we collect it from the shopkeeper. And then what do? I said, we deposit it to the National Exchequer. So is it your money? I said, no. Is your profitability built in your costing? I said, gee, yes. So then, why are you eyeing at whose money is that? It's the government money. So why are you eyeing at that money? It's not your money, right? I said, yes. So, when the money is not yours, why are you eyeing at that money? আমার তোমার মনে হলো এই যে হচ্ছে সমস্যা। ম্যান ফ্রম ওল্ড স্কুল অফ থটস, এই পুরানা জামানার মানুষজন, উনি এখন কার টাকা কার কে হিসাব করতে। আমি খুব
হতাশ। মানে হতাশ হয়েই আস্তে করে আমি যাবো, ইয়াস ইয়াস চিকেন গো। হ্যাঁ, তা আমি গিয়ে আমার রুমে, আমার মনটা খারাপই হয়ে গেল। এই এতগুলো টাকা সব কোম্পানি এরকম করতেছে, আর আমরা এরকম। বোধহয় 10 মিনিটও যায়নি, সেখানে কল মি রুম। আচ্ছা, রুমে ঢোকার পরে সিট অন মাই সান, তখন আমি সান হয়ে গিয়েছি। আচ্ছা, তখন আমাকে বলছেন, বাবা লেট মি টেল ইউ সামথিং। উনি বলতেছেন আমাকে, বললেন আমাকে, the company that you are talking about, you will see, maybe I will not be around, I won't be alive at that time, but many of them, they will not be in the business even. If they continue this sort of practices, they are not going to be in that business. উনি পয়সা বানাচ্ছে এখানে, and you are so right, ওনার নিজে থাকতে থাকতে couple of the companies they have gone out of business. একদম বিজনেস একদম বন্ধ হয়ে গেছে তাদের। whereas সেই সময় many of them they were leading company, at least 3টা কোম্পানি, নাম বলতে চাই না। তো এই ধরনের এথিক্স, এই ধরনের প্রিন্সিপালেরই ছিলেন। আমার মনে আছে, আমি একবার তখন সাইবুর রহমান সাহেবকে একটা মিটিংয়ের মধ্যে আমি ওনাকে বলছিলাম যে আপনি তো যারা ভালো ট্যাক্স পেয়ার তাদেরকে ইউ পেনালাইজ অ্যান্ড দোজ আর দ্য ডিফল্টার্স, আপনি ওদেরকে আরো রিওয়ার্ড দেন। আমার বলে, তুমি এত দুষ্ট, তোমার আব্বা এত ভালো মানুষ, তুমি খুব আদর করতেন। তো দিস আর দ্য পিপল। এই যে এই ধরনের এথিক্সের মানে বিশ্বাস করতে, এই ধরনের মূল্যবোধে বিশ্বাস করতেন, এবং এই সমস্ত কোন রকম কোনো সুযোগই নাই, কোনো শর্টকাট রাস্তাতেই বিশ্বাস করতেন না। অলওয়েজ উনি বলতেন দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। অ্যাবসলিউটলি। মানে ওনার কাছে এগুলো উনি মানে শুনতেও রাজি ছিলেন না। মানে হি ইউজ টু বিকাম লিটলি ইরিটেটেড, একদম সাংঘাতিকভাবে রিঅ্যাক্ট করতেন। এই কোনো দরকার নেই। স্যার, আমরা আপনার বাবাকে নিয়ে আসলে জানছিলাম, তিনি আসলে সব কিছু বিষয়ে আসলে কত ভাবতেন বা তার কিছু এথিক্সের মধ্যেই থাকতেন, সেগুলো নিয়ে জানছিলাম। আরও একটি ঘটনা আপনার কাছ থেকে একটু শুনতে চাই। এক ব্যবসায় আসলে প্রতিশ্রুতি রক্ষার জন্য আপনার বাবাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয়েছে, ওই গল্পটা যদি একটু আপনার কাছ থেকে শুনতে পারি। ওইটা একটা ইন্টারেস্টিং কাহিনী। আমরা যখন প্রথম লিস্টিংয়ে যাই, অর্থাৎ পাবলিক লিস্টেড কোম্পানি হিসাবে আমরা স্টক মার্কেট থেকে 90 কোটি টাকা আমরা রেজ করি। আচ্ছা, সেই সময়, এবং 50 কোটি টাকা ফার্মাসিউটিক্যালের নতুন একটা ফ্যাক্টরি করার জন্য, 40 কোটি টাকা দিয়ে একটা স্পিনিং মিল তৈরি করার জন্য। তো যাই হোক, তো তখন উনি একটা ডিক্লারেশন দিয়েছিলেন, যারা ফার্মাসিউটিক্যালের শেয়ার কিনবেন তারা টেক্সটাইলের একটা শেয়ার, মানে একটা শেয়ার কিনলে ফার্মাসিউটিক্যাল একটা টেক্সটাইলের ফ্রি পাবেন। আচ্ছা, তো ভালো কথা, ঠিক আছে। সে ডিক্লারেশন হয়ে গেল, কোম্পানি মানে লিস্টেড হয়ে গেল। কিন্তু এরপরে গভর্নমেন্ট থেকে বলা হলো যে, সরকার থেকে বলা হলো যে না, এটা দেওয়া যাবে না। উনি যে ঘোষণাটা দিয়েছেন যে ফার্মাসিউটিক্যাল শেয়ার করে টেক্সটাইলের শেয়ার দেওয়া হবে, এটা করা যাবে না, এটা ইলিগাল। আমি তো ব্যক্তিগত আমি খুব খুশি হলাম, ভালোই তো, এই তো অনেক টাকা বাঁচবে, এটা শেয়ার হবে না। উনি বলেন না, কেন আমাকে দিবে না? আমি এটাকে ডিক্লারেশন দিয়েছি এবং মানুষ বিশ্বাস করে এই শেয়ারটা কিনেছে, আমাদের শেয়ার বা একটা টেক্সটাইলের শেয়ার ফ্রি পাবে। যে 100টি শেয়ার করেছে 100টা টেক্সটাইলের শেয়ারও ফ্রি পাবে এখানে। তো আমি বললাম যে এখন গভর্নমেন্ট থেকে দেয়নি, তো আমরা কি করবো? বললাম আমি এটা নিয়ে হাইকোর্টে যাব। উনি হাইকোর্টে গিয়ে এটাকে কেস করে তারপর উনি শেয়ার করে সব দিয়েছেন, সব শেয়ার হোল্ডারকে। তো এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে মিস্টার স্যামসন চৌধুরী। উনি বলছেন না, আমি আমার যে প্রতিশ্রুতি দিয়েছি
সেটা শেয়ার হোল্ডারদের রক্ষা কাছে সেটাকে আমার পূরণ করতে হবে। অসাধারণ। এই কমিটমেন্টটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট। এরকম তার জীবনে অনেক গল্প রয়েছে যেগুলোর থেকে আমরা প্রতিনিয়ত ইন্সপিরেশন নেই আর কি। উনি মানে মানুষের জন্য আসলে অনেক ভাবতেন এবং ওনার কমিটমেন্ট, কারণ উনি যে কথাগুলো বলতেন যে দেখো আমরা যে জায়গায় এসেছি তার পিছনে তো আমি বলবো না যে আমার অনেক বুদ্ধি আছে বা আমি মানুষের তো একটা বিরাট সাপোর্ট রয়েছে পিছনে, জি এবং স্পেশালি লিস্টেড কোম্পানির পিছনে মানে যে জিনিসগুলোই উনি শুরু করেছেন প্রত্যেকটাই বাই দ্য গ্রেস অফ গড আমরা সাকসেসফুল হয়েছি, এবং কারণ মানুষের একটা অগাধ আস্থা রয়েছে, একটা বিরাট বিশ্বাস রয়েছে। তো সেটাকে কোনো মতেই কোনো জায়গায় কম্প্রোমাইজ করার কখনো উনি ছিল না। এটা আমাদেরকে শিখিয়েছেন, এবং আমাদের সঙ্গে যারা পরিবারের যারা মানে স্কয়ার পরিবারের যারা সদস্য যারা আমরা যে পড়ে থাকি, মানে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকে আমরা এই জায়গায় এসেছি, তাদের সবাইকে উনি একই কথা বলতেন। বাহ। এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন আপনারা সেটি বয়ে নিয়ে যাচ্ছেন। আপনি যদি কেনিয়ার কথা ধরি, কেনিয়া তো স্কয়ারের একটি বোধহয় ফ্যাক্টরি রয়েছে, বোধহয় না হয়েছে গ্লোবাল ভালো স্কয়ার হয়ে চলছে। yes। এবং আরেকটি ভিডিও দেখেছি আমি, ভাইরাল হয়েছে কিছুদিন আগে, তানজানিয়াতে আপনি গিয়েছিলেন এবং সেখানে একটা ঘটনা ঘটেছিল, আপনার মুখ থেকেই শুনি। না, আমি ব্র্যাকের আমাদের একটা মিটিং ছিল ওইখানে, আমি ব্র্যাকের গভর্নিং বডিতে আছি, তো ওইখানে একটা মিটিং ছিল। তো হওয়ার পরে আমাদের বিভিন্ন জায়গাতে ভিজিট ছিল। তো একটা মানে প্রত্যন্ত যে গ্রামের মধ্যে গিয়ে মানে ব্র্যাকেট থেকে যারা এই মাইক্রো ক্রেডিটের যে সমস্ত তাদের ক্লায়েন্ট, ওইখানে এরকম তাদের ব্র্যাকেট নিয়ে একটা ছোট্ট ওষুধের দোকান করেছে তানজানিয়াতে। তো গ্রামের মধ্যে তানজানিয়ান মহিলা দোকানটা চালাচ্ছে আর কি। আচ্ছা দেখি হঠাৎ দিকে আমাদের একটা প্রোডাক্ট, তো কি ভালো দেখে লাগে। খুবই ভালো লাগলো। তানজানিয়াতে আমাদের অপারেশন আছে, বাট ওই এত গ্রামের মধ্যে আমাদের এক্সপোর্ট হয় তানজানিয়াতে রেগুলারলি, আমাদের লোকও আছে ওইখানটাতে, কিন্তু অত প্রত্যন্ত গ্রামের মধ্যে আশা করিনি আর কি। তো এটা দেখে খুব ভালো লাগলো। স্যার, এই যে আপনারা সবাই ভাই বোনেরা সময় মেনে চলেন এবং এত পাংচুয়াল, এটি কি বাবার কাছ থেকে পেয়েছেন? সাংঘাতিক, এটা একটা মজার আছে। কিরকম? প্রত্যেকটা জিনিসই মানে শুধুমাত্র ওনার সময়টা হচ্ছে কি, কোথাও যেমন উনি যখন ট্রাভেল করতেন, তো উনি ভিআইপি দিয়ে যেহেতু গভর্নমেন্ট থেকে দেখ করে 2 ঘন্টা 1.5 ঘন্টা আগে গেলেই যথেষ্ট, উনি 3 ঘন্টা আগে গিয়ে বসে থাকতেন। উনি কেন না রাস্তাঘাটে কোনো, তা বললাম রাস্তাঘাটে ভিড় হতে এত আগে, উনি বলেন না আমি তো বাড়িতেই বসে আছি রেডি হয়ে। তো উনি সব সময় মানে সময়ের আগে উনি মিটিংয়ে যেতেন, যে কোনো মিটিংয়ে যদি 5টার মিটিং হয় উনি ওখানে 4:30 বা 4:45 মধ্যে গিয়ে হাজির। তো এগুলো তো না মিটিংয়ে আছে, ঠিক আছে লোকজন আসে নাই, উনি বসে কাজ করছেন। কারো বাড়িতে দাওয়াত যদি থাকে যে 7টার সময়, উনি 5:45 তো যে হোস্ট তিনিও তো রেডি হন নাই, যিনি দাওয়াত দিতেন তারাও তো রেডি হন নাই। তো মা মাঝে মাঝে বলতো, খোকনের বাবা তুমি কি গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে সাহায্য করতে যাচ্ছ? তারা তো রেডি হয় না। বললো 7টায় লেখা আছে, আমাকে 7টার আগে গিয়ে পৌঁছাতে হবে। তো এইরকম উনি প্রত্যেকটা বলেন সময়ের ব্যাপারে একের দারুণ। না, বাবা মায়েদের তো আসলে অনেকেরই ভালো গুণ থাকে, কিন্তু সেটি যে পরবর্তী প্রজন্ম এত তীব্রভাবে সেটা মেনে চলে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় না। কিন্তু আপনারা কিভাবে সেটা না ডিসিপ্লিন, আমি এটা আমি নিজেও সবাই বিশ্বাস করি, এবং আমি আমার সিনিয়র কলিগদেরকে সবসময় বলার চেষ্টা করি যে যে জিনিসটা ইফ ইউ আর নট আ রোল মডেল, ইউ হ্যাভ নো রাইট টু টেল আদার, অন্যকে বলার তো তোমার কোনো অধিকারই নাই। তুমি নিজে যে জায়গায় তুমি অফিসে দেরি করে এসে, তো তুমি ইউ শুড নট এক্সপেক্ট যে তোমার অন্যান্য কলিগরা তারা সময় মতো আসবে। হাউ ক্যান ইউ ডু দ্যাট? তো এটা তো সম্ভব না। তো নিজেকে তো সব ব্যাপারে যদি ডিসিপ্লিন হতে হয় তখনই না একটা বই। এবং এটা উনি আমাদেরকে একবারে মানে শিখিয়ে দিয়ে গেছেন যে দেখো মানে সময়ের বিষয়টা তোমাকে সব সময় হতে হবে। এবং তরুণ উদ্যোক্তাদের
আরো এগিয়ে যাবার ক্ষেত্রে তিনি আসলে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন Yes. এবং এই ক্ষেত্রে আপনিও সেটি করেন যে নতুন নতুন যারা স্টার্ট আপ করে তাদেরকে আপনি সবসময় উদ্বুদ্ধ করেন, এই বিষয়গুলো নিয়ে একটু শুনুন। না, এটা তো একটা স্বাভাবিক বিষয় যা আমাদেরকে প্রত্যেকে তো আমরা মনে রাখতে হয় যে আমাদের সময় শেষ হয়ে আসছে এবং ভবিষ্যৎ প্রজন্মই তো তারা বা যারা এখন দায়িত্বে আসছে গ্রহণ করছে তাদেরকে নিজেদেরকে আরো অনেকটা লম্বা পথ পাড়ি দিতে হবে। তো সেই সমস্ত জায়গাগুলোতে নিজেদেরকে যদি ঠিক রোল মডেল তারা না হয় তো তারা কি করে আশা করতে পারে? এবং অনেক নতুন ধরনের চ্যালেঞ্জ এখন আসছে কিন্তু জি। বিকজ আমরা যখন মানে ব্যবসাতে যুক্ত হই তখন একটা সময় ছিল, সময় খুব দ্রুত পাল্টাচ্ছে। জি আমাদের দেশের একটা অবস্থা আছে, ইন্টারন্যাশনাল দেশে তো এবং অনেক সেই সমস্ত জায়গাতে কম্পিট করতে হয়। সো শুধুমাত্র নলেজ, স্কিল, টেকনোলজি না, মানে দেশের মধ্যেও এই যে হঠাৎ হঠাৎ করে যে ধরনের পরিবর্তন দেশগুলোর মধ্যে আছে, জি। যার জন্য আমরা কেউই প্রিপেয়ার্ড না। জি। নো, তো এগুলোর জন্য আমাদের একটা মানে অনেক বড় রোল প্লে করার আছে। জি এবং সেইখানটা যদি আমরা সাকসেসফুলি চ্যালেঞ্জগুলো যখন আমরা ফেস করি এবং তার একটা সলিউশন আমরা বের করতে পারি, যে এর মধ্যে যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। যখন কোভিড হলো, তো কোভিডের সময় আমরা দেখেছি যে ওয়ার্ক ফ্রম হোম, যেটা তো আমরা কেউই অভ্যস্ত ছিলাম না ইনিশিয়ালি। কিন্তু আমি তখন সবসময় দেখলাম যে দ্য বেস্ট অ্যাওয়ার্ড ছিল কিন্তু সেই সময় আমাদের যারা ফিমেল কলিগ যারা আছে তাদের কাছে আমি তো সব থেকে বেশি রেসপন্স, বাড়ি থেকে তারা যত মানে ঠিকভাবে কাজ করেছে মেল কলিগসরা কিন্তু তাদের সাথে তুলনাও করা যায় না। আচ্ছা মানে এত বেশি রেসপন্সিবল তারা ছিল। না এবং আমার মনে আছে আমি এটা অনেক সময় বলি যে যে আমাকে একজন রাত্রে 11-12টার সময় একটা মেল পাঠিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়েছে যে ওই মেলটা রিড করে যেন আমি তাকে ইমিডিয়েটলি আমার রেসপন্সটা দিই, Response করে মানে আমার দিই। ওপিনিয়নটা আমি তাকে দিই বা অ্যাপ্রুভালটা দিই। তো আমার কাছে একটু অবাকই লাগলো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মানে তাকে এসে যে ফোন করে, যে বিকজ আমারও তার কাছে শোনা, তুমি এত রাত্রেবেলা তুমি আমার সঙ্গে সঙ্গে বলে স্যার ইউরোপ বন্ধ হয়ে যাচ্ছে তো এই জন্য এটা বিকজ নাহলে উইকেন্ড পড়ে যাবে লম্বা। সারপ্রাইজ। তো আমি এনিওয়ে তো আমি তাকে আবার বললাম যে বাচ্চার একটা কানের সময় তুমি বাচ্চা কাঁদছে তো তোমার হাজবেন্ড কোথায়? বলে স্যার ও টিভি দেখছে। তো টিভিতে তো একটা বাচ্চাকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে কালকে তোমার বাচ্চা নেই, তুমি তোমার হাজবেন্ড তোমরা কালকে পার্কে বেড়াতে যাবে। পরের দিন ছুটি ছিল, আচ্ছা তো আমার পার্কে বেড়াতে যাবে। তো বলছে স্যার আমরা তো কালকে যেতে পারবো না। তুমি যেতে পারবো না? বললাম আমার একটা প্রজেক্ট আছে, কালকের মধ্যে আমার এটা শেষ করতে হবে। লুক অ্যাট দি ডেডিকেশন হ্যাঁ ডেডিকেশন, মানে কি ধরনের। তো এই যে এই সম্পর্কটা কিন্তু এরকম থাকলেই তবেই এটা আগানো যায়। তো এগুলো সবই কিন্তু আমরা ইনহেরিট করেছি। Right. আমরা ওরা দেখেছি, মানে ওইটা আমার বাবাকে দেখেছি যে উনি অফিসে বসে রাত্রে বেড়াতে ওখানে বসে ওনার সঙ্গে করা হচ্ছে এটা আমাকে একটু বলো তো, আমাকে একটু এই জিনিসটা বুঝাও। আচ্ছা। আচ্ছা ওই শিপমেন্টটা ঠিক মতো হয়েছে, আচ্ছা এই প্রোডাক্টটা ফর্মুলেশন হচ্ছে একটা, মানে অনেক ডিটেলসে জি। অবাক লাগতো যে উনি মানে কখনোই ওনার চিন্তাটা থামতো না। তো ওই অত মানে ভিতরে ঢুকলে ওই ধরনের ওনারশিপ থাকলে তবেই না মানুষ মানে সততা তো ছিলই, পরিশ্রম তো করতেনই, পাশাপাশি একাগ্রতা এবং নিষ্ঠা ছিল কাজের প্রতি, এবং সবসময় তিনি সময়ের সাথে চলতেন, যেটা আপনারাও করছেন। না। এবং আরেকটা জিনিস কি, উনি একটা মানে ভালো, হি ওয়াজ আ ভেরি গুড টিম বিল্ডার। মানে একটা তৈরি করে নিয়ে, যার জন্য হয় কি যে বিরক্ত হতো না কিন্তু কেউ ওইরকম। কারণ আমার ইনিশিয়ালি হয়তো মনে হতো যে মানুষকে এরকমই করলে বিরক্ত হয় না। তাই পরেও তো অনেকে জিজ্ঞেস করি, না স্যার স্যারের কাছে তো অনেক শেখা যায়, স্যার যেরকমভাবে আদর করেন। তো এটা একটা আমাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। আমরা অনেক সময় অবশ্যই তাই। এবং স্যার যত ভাবছি যে
এই মানুষটি কাজের প্রতিও যেমন আসলে ডেডিকেটেড ছিলেন এবং পরিবারকে নিয়েও সবসময় ভাবতেন। এই যে অদ্ভুত সমন্বয়, সেটা আমাদেরকে আসলে ভীষণভাবে আসলে শেখাচ্ছে আজকে এই জায়গাটায় বসে। স্কয়ারের যে শুরুতে আপনি বিপণন বিভাগেই বোধহয় যুক্ত হয়েছিলেন, কত সালে স্যার? 78-এ। আচ্ছা, তার আগে এমনি ছোটবেলা থেকে আপনি তো পড়াশোনা তো ভালো ছিলেন, কি স্বপ্ন দেখতেন বড় হয়ে কি হবেন? বাবা মাকে যা দেখেছি এরকমই। আচ্ছা, অন্য কোনো স্বপ্ন কখনো মনে আসেনি? মনে পড়ে না চমৎকার। ওরকম একটা। তো বিপণন বিভাগে কোন পদবিতে ছিলেন শুরুতে? সেলসে আচ্ছা। কোনো পদবি টদবি কিছুই ছিল না, আচ্ছা আচ্ছা। আচ্ছা, কোনো কিছু পদবি ছিল না। 700 টাকা বেতন পেতেন। পেতাম। তো ভাবছিলাম যে আবার বিদেশেই ফিরে যাব, আচ্ছা, বিকজ একটা ভালো সুযোগও ছিল। সো তবে বাবা যখন অসুস্থ হলেন আপনাকে বোধহয় ফিরে আসতে হয়েছিল সে সময়, সেটি কত সালে? এটা 77-এ শেষের দিকে এরকম সময়। তো তখন ছোট ভাই ও বিদেশ পড়ে, তো যখন অসুস্থ না, তো আমি তাকে আমাকে বললো যে না, ইটস ইউর টাইম, ইউ নিড টু গো ব্যাক। আচ্ছা, আর যদি তুমি না তো আমাকে পড়াশোনা শেষ না করেই ফিরে যেতে হবে। না, তুমি যাও। তখন সে আমেরিকাতে ছিল, তুমি পড়াশোনা শেষ করেছো, আমিই যাচ্ছি। আচ্ছা, বাহ। সো দ্যাটস সেইভাবে দেশে ফিরে আসে আর কি। তো পরিবারের যখনই কোনো সাহায্যের দরকার হয়েছে কিংবা যখনই কোনো জায়গাটা খালি হয়েছে আপনি সবসময় সেটা পূর্ণ করেছেন এবং দেশে ফিরে এসেছেন, সেই নিয়ে কি কখনো সেই সময় অনুতাপ হয়েছিল যে যেটা বিদেশে আমার সব কিছু সেট, আমি অনেক ভালো কিছু করতে পারতাম? কখনোই ওরকম হয়নি, কারণ এখানে আসার পরে যখন পারিবারিক ব্যবসায় যুক্ত হলাম, তারপরে তো আমার নিজেরও পরিবার হয়েছে, তো অনেক, এবং আমরা যেহেতু একসঙ্গে পরিবারগতভাবে জি। একসঙ্গে থাকতাম, সো এইটার একটা আরো অনেক বেশি আনন্দ ছিল। আর যেহেতু তখন আমার বাড়িতে নতুন, মানে আমার বড় ভাইয়ের একটা মেয়ে হয়েছে, তাকে নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত থাকতেন। ব্যস্ত। আনন্দ। তারপরে অনেক বেশি আনন্দ। এরপরে আমার বোন তখন ইংল্যান্ডে থাকতো, বোন তাদের একটা ছেলে হয়েছে। সো বাহ। তারা যখন আসতো সেটা নিয়েও অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট। তখন আমার নিজের কোনো ইয়ে ছিল না। তারপরে যখন আমাদের নিজের পরিবার একটা সন্তান আসলো, ছেলে, তো তাকে নিয়ে তখন আরো অনেক বেশি এক্সাইটমেন্ট। বাহ। তো এগুলো নিয়ে, এবং যেহেতু আমরা ওই যৌথ পরিবার, এবং বাবা মা দুইজনেই, ওনারা এই গ্র্যান্ড চিলড্রেনদেরকে নিয়ে, মানে আমাদের কোনো বলার কোনো অধিকারই ছিল না। আচ্ছা, অ্যাজ ইফ মানে ওনারাই তাদের সবকিছু, মানে তাদেরকে কোনো কিছু এতটুকু একটু যদি বকাও দেওয়া যেত, খুবই এতে। সেই পরিবারের জন্য একটা বড় ধাক্কা ছিল যখন অ্যারোনেট চৌধুরী চলে গিয়েছিলেন 2002 সালের 27 ডিসেম্বর। সেই মুহূর্তটি আপনারা পরিবারের সবাই কিভাবে সামলে নিয়েছিলেন? সামলানো তো হয় না, এটা তো অনেক কিছু মাঝে মাঝে, এটা অনেক বড় ধরনের একটা শখ ছিল পুরো পরিবারের জন্য, বাবা মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, মেয়ের জন্য। বাট জীবন তো এগিয়ে যায়, অনেক কিছু, অনেক অনেক। আর বাবা যেহেতু অনেক বেশি ক্লোজ ছিলেন, জি। এবং এই মুহূর্তে একটা ঘটনা তখন মনে পড়ে বাবার, যে একবার আমি একটা নতুন গাড়ি কিনেছিলাম, জ্যাগুয়ার গাড়ি। তো ছেলে তখন নতুন গাড়ি চালানো শিখেছে, সিঙ্গাপুরে পড়ে, ও ছুটিতে এসছে। তো গাড়িটা নিয়ে এসে কোথায় গিয়ে একটু ছোট দাগ লেগেছিল, সামান্য, এমন কিছুই না। তো আমি ঘরে এসে, বাড়িতে কোথায় বাইরে গেছে, ফিরে এসে মানে এটা শুনে, মানে দেখে আমি খুব রাগ করে চলছে। তো এতে বাবা মানে খুবই মানে অসন্তুষ্ট হয়েছিলেন যে আমি কেন
ছেলেকে মানে তার গ্র্যান্ডসানকে খুবই আদর করতেন যেরকম। এবং উনি ওনার নতুন এক মার্সিডিজ গাড়ি ছিল, তার চাবিটা দিয়ে বলছে তুমি আর তোমার বাবার গাড়ি আর কোনো ব্যবহার করবে না। ধরবেও না, ধরার কোনো দরকারই নেই, এটা তোমার তোমার যখন খুশি তুমি আমার গাড়ি নিয়ে যাবে। ছোট বয়সে চালানো ভীষণ শিখেছে। আদর করতেন তিনি। হ্যাঁ, ভীষণ আদর করতেন। ওনার গ্র্যান্ড ছিলেন ওনার একদম মানে বুকের মধ্যে, এবং ও কখনোই ওনার কথা হচ্ছে যে কিছু করতে আমি বলবো। তো এটা খুবই কষ্টের বিষয়। বেদনাদায়ক ঘটনা। সেটা শুধু আপনাদের পরিবারের জন্য না, আমাদের সবার জন্য। আমরা অনেক বড় ধাক্কা খেয়েছিলাম, এবং অবশ্য যারা চলে যায় তারা কিন্তু আমাদের মাঝে থেকে যায় যদি তারা সেরকম ছাপ ফেলতে পারে। সেরকমই আরুনের চৌধুরীকে আজকে আমরা এই আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করছি। তিনি যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। ভালো আছেন। স্যার, আমরা স্কয়ার হসপিটাল নিয়ে একটু শুনি, কারণ হয় না যে সব শিল্পোদ্যোক্তাই তো আসলে যে হসপিটাল করে তা তো না। এটা যে একটা বড় দায়িত্ব, কিংবা সবার জন্য এত বড় একটা কাজ আপনারা রেখে গেছেন, সেজন্য সবার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক ধন্যবাদ। এটি স্বপ্ন আসলে কবে থেকে দেখা শুরু হয়েছিল? তুমি একটা খুব ইন্টারেস্টিং করেছো, মানে আমি এটা ভুলেই গিয়েছিলাম। আসলে তো এটা হসপিটাল হওয়ার কথা ছিল না, এটা হোটেল হওয়ার কথা ছিল, আমি যদি ভুল না করে থাকি। হোটেল অ্যান্ড শপিং মল এই ধরনের পরিকল্পনা ছিল। এবং এটা সেই সময় তোফায়েল আহমেদ সাহেব, উনি কমার্স মিনিস্টার ছিলেন, এবং আমাদের থাইল্যান্ডের সেন্ট্রাল গ্রুপের সঙ্গে যে ডিজাইনটা তাদের ওখান থেকে আসবে, এটা সোনারগাঁয়ে সেই ছবিও শেষ পর্যন্ত রয়েছে, যে ওই সেন্ট্রাল গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে আমি বসে সাইন করছি, পিছনে তোফায়েল আহমেদ সাহেব, তারপরে কিবরিয়া সাহেব, আমার পিতা শামসুন চৌধুরী সাহেব, ওনারা দাঁড়িয়ে আছেন। তো এই ঘটনা হওয়ার পরে, মানে এইটার পরে কিন্তু আমার এই ছেলের এই দুর্ঘটনা হয়, এবং তখনই বাবা চাইলেন যে আর এইটা যেন উনি আর এই প্রজেক্টটা না করে, উনি বললেন যে আমরা এটাকে হসপিটাল আমরা করতে চাই। তখন এটাকে পুরোপুরি আমরা মেথডিস্ট হসপিটাল গ্রুপ অফ ইউএসএ থেকে এই ডিজাইনটা আমরা চেঞ্জ করে তারপর হসপিটালের এটা ডিজাইন করা হয়। তো শুরুটা কিন্তু ওইভাবেই। আচ্ছা। সো ইন্টারেস্টিংলি কিন্তু একটা বড় জিনিস আমার মনে আছে, যে যখন হসপিটালটা করা, তো উনি চাইছিলেন যে 2 বছর 2 পরে হসপিটাল শুরু করার। তো উনি চাইছিলেন যে এখানে ক্যান্সারের জন্যে, এখানে লাইনের এক্সেলের ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে নিচে ব্যাংকার ট্যাঙ্কার করে এখানে এই ধরনের। তো আমি বারবার দেখছিলাম যে এটার প্রজেক্ট প্রোফাইলটা দেখে যে এটা মানে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ঠিক মতন কাজ করছে। আচ্ছা। তো উনি বললেন, বাবা এগুলো তুমি রাখো, আমি তোমাকে বলছি যে তুমি দেখো একদিন তুমি মানে এতে মানে ইউ ওয়ন্ট লুজ মানি, তোমার পয়সাটা নষ্ট হবে না, তুমি দেখো দেখো একদিন। আমি আর সব কিছু তো আর এরকম হিসাব সঙ্গে মানুষের কথা চিন্তা করতে হয়। তো উনি বলেন, আর আমি একটু ইচ্ছা করি সময় নেই। তো হঠাৎ একদিন উনি হসপিটালে থেকে একজন তাকে ডেকে, উনি ওনার পার্সোনাল চেক বই বের করে উনি বলছেন যে তোমাদের এই জন্য কত টাকা লাগবে, এটা আমি আমার নিজের টাকা থেকে আমি তোমাদের দিয়ে দেবো, তোমাদের এটা চিন্তা করার কথা নেই। তোমার ম্যানেজিং ডিরেক্টর সাহেবকে গিয়ে বলো যে ঠিক আছে। আমি তাকে বারবার বলছি, এটা সে করছে না। সো এটা যখন বলছে, আমাকে বলছে ঠিক আছে স্যার, আমরা স্যার আপনার সাথে কথা বলতে বলি। না না তুমি ঠিক বলে, স্যার লাগবে না স্যার, আমি যে। তো পরে আমি ওনার কাছে গিয়ে আই অ্যাপোলোজাইজ, যা সরি না, আমি ইমিডিয়েটলি এখানে। উনি খুবই খুশি হয়েছেন। পরে ইমিডিয়েটলি আমরা এটা কাজ শুরু করে, এখন আমাদের এগুলো সমস্তই আছে। আমি শুনেছি যে সেখানে যা খরচ হয় সেটা আবার হসপিটালের পেছনে ইনভেস্ট করা হয়। অ্যাবসলিউটলি। ওখান থেকে আমাদের কোনো বিটি কোনো আমরা নেওয়া হয় না, প্রফিট টফিট আমরা নেই না। অ্যান্ড ইন্টারেস্টিং যে আমাদের পরে যে আমাদের পরিবারের যে খরচ, আমাদের ট্রিটমেন্ট, এটা আমাদের 100% দেওয়া হয়। বাট স্কয়ারে যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের কিন্তু তারা একটা ডিসকাউন্ট আছে, যেটি আবার সেই তাদেরকে সেই কোম্পানি থেকে সেই পেমেন্টটা হয়। একদম। এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, মানে এত বড় নির্ভরতা, এটা আসলে মানে বাইরে থেকে যেই শুনে সেই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব।
মানুষের অনেক, আমি বলবো যে আচ্ছা আমরা চেষ্টা করি, এবং যার পরিপ্রেক্ষিতে বললাম যে এইটা দেখার পরে আমাদের মনে হচ্ছে যে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে, যার জন্য এটা আমরা আমাদের ওই ট্রাস্টের মাধ্যমে, যেটা আমি শুরুতেই বলছিলাম, আমরা করার চেষ্টা করছি। এবং স্কয়ার হসপিটালে যে সবার ভালোবাসা, দোয়া, এই সাফল্যটা কিন্তু আরন এইচ চৌধুরী কোথাও না কোথাও থেকে দেখছেন, এবং স্কয়ার হসপিটালে তার জন্য একটা কর্নার রয়েছে, একটা ফ্লোর আছে। স্যার আপনি তত্ত্বাবধায়ক সরকারও ছিলেন এবং সে সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তো সেই দায়িত্বগুলো পালনের অভিজ্ঞতা আপনার এই কাজকে কতটুকু প্রভাবিত করেছে কিংবা সাহায্য করেছে? না, আসলে আমরা অনেক সময় কি যে সরকারের যারা দেশ চালান তাদেরকে অনেকভাবে আমরা মনে করি যে এটা কেন করলো না, এটা তো ইজি করে দেওয়া যাবে, কিন্তু সরকারে গিয়ে বুঝি যে অনেক প্রতিবন্ধকতার মধ্যে, মানে অনেক আসলে মানে ইচ্ছা করলেই সব কিছু করা যায় না, যারা অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে কাজ করতে হয়। তো সুতরাং আমি একটা উদাহরণ দিলে এটা তোমাদের কাছে খুব পরিষ্কার। আমার মনে হচ্ছে সেই সময় সারা পৃথিবীব্যাপী চালের একটা বিরাট ক্রাইসিস ছিল। তো আমরা চাইছিলাম যে কত দ্রুত দেশে চাল আমদানি করে নিয়ে আসা যায়। তো এখন এই যে এই বর্তমান সরকারি আছেন, তখন উনি ইউজ টু বি দি ক্যাবিনেট সেক্রেটারি আলী ইমাম সাহেব। তো আলী ইমাম মজুমদার সাহেব, তো উনি আমাকে একদিন এসে বললেন যে স্যার আপনার তো ওই কেয়ারটেকার গভর্নমেন্টের যখন চলে যাবে, আমি চাই না যে এটা নিয়ে আপনি কোনো বিপদে পড়েন। তো আমি বললাম বিপদে পড়া মানে? আমি বললাম হ্যাঁ, এই জন্যেই যে আপনার টেন্ডার করছেন। আমি বললাম যে কিন্তু আমরা তো এর থেকে নেগোশিয়েট করে অনেক কম দামে আমরা কিনতে পারি। উনি বললেন না, আমাদের এটা টেন্ডারের মাধ্যমেই কিনতে হবে, এটা গভর্নমেন্ট রেগুলেশন। তো তখন বুঝলাম যে আসলে আমরা প্রাইভেট সেক্টর থেকে গেছি। আমি আরে সরকারের একটা বড় অঙ্কের টাকা, এক্স্যাক্টলি আমার মনে হয় তাও প্রায় মানে 30-40 কোটি টাকার কম হবে না যে আমরা যদি এটা ডিরেক্ট পারচেস করি। আচ্ছা, কিন্তু না, আমাদের ওই টেন্ডারের মাধ্যমে যেতে হবে। টেন্ডারের লোয়েস্ট যেটা অফার ছিল তার সঙ্গে আর আমরা যদি সরাসরি কিনি প্রায় 30-40 কোটি টাকার ডিফারেন্স হয়। তো তখন এই বুঝলাম, বলে না, এটা যে সরকারের যে পারচেস যে রুলস রয়েছে সেই অনুযায়ী এটা ওই টেন্ডারের মাধ্যমে করতে হবে। তো এই যে জিনিসগুলো মানে সরকার যে কত মানে নিয়ম কানুনের বেড়াজালের মধ্যে কাজ করতে হয়, যে অনেকের জন্য ইচ্ছা করলেও মানে তাড়াতাড়ি অনেক সময় বা হঠাৎ করে যে এই ধরনের কাজ করার অনেক প্রতিবন্ধকতা আছে। বাট একটা জিনিস শেষ হয়ে আমার সব থেকে বড় জিনিস মনে আছে যে তার আগে আমার একটা পাওয়ার প্ল্যান্টের জন্য আমি করেছিলাম, আবেদন করেছিলাম, এবং একটা পাওয়ার প্ল্যান্ট আমরা উই আর দ্য বিডার, এবং সে অনুসারে বিডিং করে আমরা পেয়ে গেছিলাম সে সময়। তো আমি পাওয়ার পরে আমাকে কয়েকদিন মানে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে গেল, এবং যেহেতু বিদ্যুৎ আমার 5টা মন্ত্রণালয় আমার হাতে ছিল, তো তার মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় ছিল, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো একদিন আমাকে চিফ অ্যাডভাইজার সাহেব ফোন করে জানান যে আমার বলেন যে তুমি একটু বিকালবেলা আমার সঙ্গে দেখা করতে, ডক্টর ফখরুদ্দিন আহমেদ সকাল বললেন তুমি বিকালে একটু দেখা করে যাও আমার সঙ্গে। তো আমি ওনার ওখানে গিয়েছি বিকালবেলা ওনার অফিসে, এই জায়গায় প্রাইম মিনিস্টার যে কার্যালয়ে। তুমি আমার যাওয়ার পরে বললেন হ্যাঁ তুমি এসছো, ভালো, বসে চা খাও, কিন্তু তোমার যে কাজ সে কাজ তো আমার হয়ে গেছে। আচ্ছা। তো আমি বললাম স্যার কাজ হয়ে গেছে মানে? আপনি বলে হ্যাঁ, তোমাকে কেন আসতে বলছিলাম জানো? না স্যার আমি জানি না। বলে তুমি একটা পাওয়ার প্ল্যান পেয়েছিলে না, তো এটা তোমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছিল তো। আচ্ছা। হ্যাঁ, যে তুমি ওই মন্ত্রণালয়ে তো আর এখানে, তো তার আগেই তোমার বাবা এসে এটা উইথড্র করে নিয়ে গেছেন। আচ্ছা। বলছেন পাওয়ার প্ল্যান্টটা নেবেন না। তো আমি তো বেঁচে গেছি, আমার তো যাক এখন আর আমার আর কোনো অসুবিধা নেই। দিস ওয়াজ মাই ফাদার, আমার বাবা এরকমই ছিল, এবং উনি কিন্তু আমাকে একবার বলেনও নাই।
এই একেবারে শেষের দিকে চলে এসেছি, আমার মনে হয় আরো অনেক কথা আমাদের বাকি রয়ে গেছে। শেষের দিকে এসে এখন স্কয়ার নিয়ে আসলে যদি স্বপ্ন নিয়ে যদি জানতে চাই, আর কোনো স্বপ্ন রয়েছে কিনা সেগুলো না যদি একটু জানতে পারি, কিংবা বাবার কোনো স্বপ্ন এখনো অপূর্ণ আছে কিনা সেটা আপনারা পূরণ করতে চান। বাবার স্বপ্ন তো অপূর্ণ নিশ্চয়ই, পান আমরা তো ধারার কাছে নেই। উনি যেভাবে মানুষের জন্য চিন্তা করতেন, দেশের জন্য চিন্তা করতেন, কারণ উনি অনেক বড় মাপের মানুষ ছিলেন। তো যাই হোক, আমরা অ্যাটলিস্ট ওনার শিখিয়ে দেওয়া জিনিসগুলোই সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং যেগুলো ছিলাম তার থেকে আরো একটু বিস্তৃত হারে বেশ কয়েক গুণই বেড়ে গেছে আমি বলবো। নতুন এখানে যাচ্ছে, এখন তো আমাদের যারা প্রজন্ম আছে তাদেরও অনেকটা, বাট মোর সো যে একটা বড় চেঞ্জ এসছে যে আমরা প্রফেশনালস যারা সত্যিকারে যারা তাদের রোলটা অনেক বেশি স্ট্রং, এবং আমরা এটা বিশ্বাসও করি যে সারা পৃথিবী জোড়াই যে ওই মালিকানা ভিত্তিক যে অর্গানাইজেশন সেগুলো এগুলোর প্রায় নেই বললেই চলে। মোস্ট অফ দ্য রান বাই দ্য প্রফেশনালস। তো ঠিক ওই ধরনের কাজগুলো আমাদের জন্য, আমরাও এখন ওই সত্যিকার ফেসিলিটেটেড হিসেবে কাজ করি, কিন্তু আমাদের যারা সহযোগী রয়েছেন তারা আমাদের ছেলে মেয়ের মতনই, আমাদের হয়তো রক্তের সম্পর্ক নাই, কিন্তু তার থেকে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক, বিকজ অনেক লম্বা সময় এমনকি ছেলে মেয়েদের সঙ্গে যা তার অল্প সামান্যতম সময় হয়তো তার খুবই অল্প সময় আমাদের হয়তো কাটে, কিন্তু তারা এখন, সুতরাং তাদের প্রতি আমাদের অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, এবং আমি বিশ্বাস করি যে তারাই আরো ভবিষ্যতে এই অর্গানাইজেশনকে এগিয়ে নিয়ে যাবেন। এবং বাবার যে স্বপ্ন, বাবার যে চেষ্টা ছিল যে মানুষের জন্য, দেশের জন্য, এবং নতুন আমাদের আরো নিউ ফিল্ডে কিছু কিছু জায়গায়, এবং তবে আমাদের যত কিছু আমরা করি, আমরা চেষ্টা করি যে ফার্মা রিলেটেড বা এর আশপাশে, যেমন আমরা এগ্রিকালচার, এটাতে উনি বাবা খুব বেশি বিশ্বাস করতেন। সবসময় আমার একটা কথা আমাদের মনে করে দিতেন যে দেখো বাবা, এই যে 54,000 বর্গ মাইলের যে দেশ, এটা তো আর বাড়বে না, কিন্তু মানুষ তো বেড়ে যাচ্ছে। এদের খাবার সংস্থান করতে হলে কিন্তু আমাদেরকে, এবং ঠিক এই জিনিসটা কিন্তু বাংলাদেশে ঘটেছে একদম। এবং আজকে আমাদের এই শিক্ষিত জনগোষ্ঠী যারা যারা অনেকেই বিদেশ থেকে ফিরে এসে বা এই দেশে ইউনিভার্সিটি শেষ করে চাকরি বাকরি না করে গ্রামে গিয়ে তারা একটা দারুণ ধরনের একটা উদ্যোক্তা হিসেবে তারা কাজ করছে। এই কাজগুলোকে আমরা সাপোর্ট করতে চাই, এবং তাদের যার জন্য কিন্তু আমরা অনেক বড়ভাবে কাজ করছি, যে তাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছি, তাদের সঙ্গে মিলে আমরা কাজ করছি। তো এটাও একটা কম বড় স্কয়ার আসলে এমন একটি প্রতিষ্ঠান যারা স্বপ্ন দেখায়, যারা আসলে আমাদের ইতিবাচক একটা দিনের কথা বলে। সেটি আপনার কথা শুনে আরো একবার বুঝতে পারলাম, এবং ছোট ছোট অনেক অনুভূতি, ছোট ছোট ঘটনা আপনাদের কাছে অনেক বড় হয়ে যায়। যেমন একবার রাইড শেয়ারিং একটা অ্যাপসের মাধ্যমে আপনি হয়তো কোথাও গিয়েছিলেন এবং তাকে টিপস দিয়েছিলেন, এবং সে এত বেশি খুশি হয়েছিল, সেটি আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল, এবং তরুণ প্রজন্ম যে নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, কাজ করছে, সেটি হয়তো আপনাকে অনেক বেশি বিশ্বাস দিয়েছিল। হ্যাঁ, এটা তো বটে। এবং আমি যখনই সুযোগ হয় ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারাক্ট করতে আমার খুব পছন্দ, আমি বিকজ তাদের কাছ থেকে শিখি, তাদের কাছ থেকে অনেক শিখি। আসলে আমাদের একটু পরিবেশ যদি আমরা ঠিক মতন তৈরি করে দিতে পারি, আমাদের অনেক বুদ্ধিমতী ছেলে মেয়েরা রয়েছে যারা একটা প্ল্যাটফর্ম চায়, ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারলে কেন না কাজ করতে পারবে। বাবা তো চলে গিয়েছিলেন 2012 সালে 5 জানুয়ারি। তো এর আগে যখন কোনো সমস্যা হতো কিংবা পরামর্শ বাবার সাথে ডিসকাস করতাম, এখন কোন কোন মুহূর্তে সবচেয়ে বেশি বাবাকে মিস করেন? হ্যাঁ, তখন তো একটা ফোন তুলে কথা বললে বা গিয়ে হাজির হলেই আমার মনে হয় একবার
কি একটা বিষয় নিয়ে আমি এবং আমাদের যিনি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, তো সেফও গিয়ে বোন বাবার সাথে ওনার সাথে বললাম যে এরকম একটা ঘটনা খুব তো উনি এটাকে কোনো চিন্তা করো না, ঠিক আছে। মানে এইটা নিয়ে বাবা তখন একটা অসুস্থ ছিলেন। তো আমরা তো খুবই ওডিট ছিলাম, কি একটা যেটা ব্যাংকের একটা কি আমার এক্স্যাক্টলি ঘটনাটা মনে নেই, যে আমরা কি করে ফেস করবো ও করবো। ও আর কাছে যখন ওটা কোনোকে শেয়ার করে উনি এটাকে তখন উড়ি অ্যান্ড হি গেভ আস আ সলিউশন, মানে খুবই সিম্পল সলিউশন উনি দিয়ে দিলেন। আমরা দেখলাম জানি আসলে একটা ম্যাজিকের মতন কাজ করলো। বাহ। তো এটা একটা অনেক বড় মাথার উপর একটা ছাতির মতন ছিল সত্যি। তো সেটা তো অবশ্যই সবসময় মিস করি যখনই কোনো ইয়ে হয়। বাট ভালো লাগে যে ওনার স্বপ্নটাকে উনি যেভাবে স্বপ্ন দেখেছিলেন যেটা বাড়ানোর, মানুষের মধ্যে আরো পৌঁছে দেওয়া, অন্তত সেই সব ব্যাপারে আমি বললাম যে 100% সাকসেস চেষ্টা করে চলেছে। স্যার, আজকের এই বিশেষ দিনে যদি বাবাকে সামনে পেতেন কি বলতেন? বাবাকে বলতাম যে তোমাকে সব সময়, এবং এটা আজকে যে তোমাদেরকে বুঝে তা না, এভরি টাইম দ্যাট আই প্রে, আমি সবসময় বলি কি যদি রিবর্ন বলে, যদি পুনর্জন্ম বলে যদি কখনো কোনো কিছু থাকে, আমি এই বাবাকে এই মাকেই তাদের সন্তান হিসাবেই যেন আমার জন্ম হয়। চমৎকার। দ্যাট ইজ মাই সবসময়। এটি শুধু আপনি না, আপনার ভাই বোনেরাও হয়তো তাই চাইবেন, এবং বাবা মা সেখান থেকে অবশ্যই আপনাদের মাথার উপর আশীর্বাদের ছায়া দিয়ে যাচ্ছেন। স্যার, আজকে একটি বিশেষ দিন আমরা পালন করছি, জন্মশতবার্ষিকী আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যারের। এই বিশেষ দিনে আপনি আপনার যে স্কয়ার পরিবারের 80,000 সহকর্মী রয়েছে এবং যারা দেশবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। যারা স্কয়ার পরিবারের সদস্য, তাদের নতুন করে কিছু বলে নাই, সবসময় তো বলে থাকে যে তাদেরকে নিয়ে আমরা অনেক অনেক গর্বিত। আমরা আজকে যে জায়গায় পৌঁছেছি, যারা পুরাতন সহকর্মী ছিলেন তারা যেমন আমাদেরকে এই জায়গায় এগিয়ে আসতে সাহায্য করেছেন, এবং যারা বর্তমানে আমাদের সঙ্গে এখনো যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কন্ট্রিবিউশনের জন্যই কিন্তু আজকে আমাদের এই জায়গায় পৌঁছেছি। সো আমি তাদেরকে বলবো যে, তাদেরকে বলতে চাই যে মানুষের, এদেশের মানুষের এবং এদেশের গণ্ডি পেরিয়েও যে বিদেশে যে সমস্ত জায়গাতে আমাদের প্রতিষ্ঠান রয়েছে বা যে সমস্ত দেশে আমাদের প্রোডাক্ট পাওয়া যায়, তাদের আস্থাটাও আমরা অর্জন করতে পেরেছি, যার জন্যেই কিন্তু সেই সমস্ত জায়গাতে আমাদের ফার্মাসিউটিক্যাল যেমন প্রোডাক্ট লেখা হচ্ছে, কনজিউমারের প্রোডাক্টসে, টয়লেটের প্রোডাক্টসে, বিভিন্ন প্রোডাক্টস বিভিন্ন জায়গায় যাচ্ছে। সো এই আস্থাটা যেন আমরা ধরে রাখতে পারি, সেই জন্য তো আমাদের কাজ করে যেতে হবে। এবং আমি সবাইয়ের এই জায়গাতে তাদের কন্ট্রিবিউশন আরও বেশি করে চাইব, যেন এই দেশের জন্য আমরা কিছু একটা আদর্শ একটা অবস্থা আমরা তৈরি করে রাখতে পারি। এবং এদেশের যারা মানুষ তাদেরকে বলো যে আমরা তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তাদের আস্থার কারণে আজকে স্কয়ার এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। এবং মিস্টার শামসুন চৌধুরী, প্রয়াত শামসুন চৌধুরী, আমার বাবা, যাকে এদেশের মানুষ অনেক অনেক ভালোবেসেছেন, তার উত্তরাধিকারী হয়ে তার নখের যোগ্যও আমরা সন্তানের না, তিনি এত বড় মাপের মানুষ ছিলেন। কিন্তু তার চিন্তাধারা আর তার পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আপনাদের আস্থা যেন ধরে রাখতে পারি, আপনাদের কাছে সেই আশীর্বাদ, সে দোয়াই চাইব। চমৎকার। স্যার, আজকের এই বিশেষ দিন আমাদেরকে সময় দিলেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে। এত ব্যস্ত সময়ের মাঝে আমাদের সময় দিয়েছেন। ভালো থাকবেন। তোমাদেরকে ধন্যবাদ, তোমরাও ভালো থেকো।
জি থ্যাংক ইউ থ্যাংক ইউ। দর্শক, স্যামসাং এর চৌধুরী আমাদের দেশের ইতিহাসে শুধু একটি নাম নয়, একটি দর্শন, একটি অনুপ্রেরণা। আজকে রাঙা সকলের বিশেষ পর্ব ছিল একজন সন্তানের কণ্ঠে একজন পিতার প্রতি ভালোবাসার প্রকাশ। স্যামসাং এর চৌধুরীর জন্ম শতবর্ষে আমাদের পক্ষ থেকে জানাই এই কীর্তিমানের প্রতি বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। স্কয়ার পরিবারের প্রতিটি সাফল্যে তিনি থাকবেন, দেশের যে কোনো অর্জনে তিনি থাকবেন। আপনারা ভালো থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়। শুভ সকাল। শুভ সকাল।